লাইভ। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যারা প্রাইমারির ভাইবা পরীক্ষা দিবেন তাদের ভাইবার প্রস্তুতি কেমন হবে, ভাইবা প্রস্তুতির আসলে কয়টা ধাপ, এবং সেই ধাপগুলো থেকে আমরা আজকে একটা ধাপ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে প্রাইমারির ভাইবার জন্য উন্মুক্ত একটা ক্লাস আপনাদের জন্য প্রোভাইড করা, যাতে আপনাদের প্রস্তুতিটা আরো বেশি শানিত হয়। তো যারা শুধু প্রাইমারির জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, শুধু তাদের জন্যই যে এই ক্লাসটা তা না। যারা 44তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আজকের ক্লাসটা তাদের জন্য। এমনকি যারা 26 তারিখ আগামী 26শে এপ্রিল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকের ক্লাসটা কিন্তু তাদের জন্য। তার কারণ হচ্ছে ভাইবা পরীক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাম্প্রতিক আলোচিত বিষয়াবলী। এইটা ভাইবার জন্য যেমন ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম এই টপিকটা কিন্তু বিসিএস প্রিলিমিনারির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই কারণে বিসিএস প্রিলিমিনারির আগে আমাদের আজকের ভাইবা ক্লাসটা সাজানো হয়েছে সাম্প্রতিক আলোচিত বিষয়াবলী। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাকে একটু বলবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং ভাইবা সংক্রান্ত এবং বিসিএস প্রিলিমিনারি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। যে কেউ আমাকে বিসিএস ভাইবা সংক্রান্ত এবং ইভেন প্রিলিমিনারি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার জানার ব্যাপার স্যাপার সবকিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, অনুপম সরকার মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ আবু দাউদ, আপনাদেরকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো যারাই যুক্ত হবেন তারা একটু লাইভটাকে শেয়ার করে দিতে পারেন, কারণ এতে আপনার বিসিএস এর ভাইবার প্রস্তুতি হবে, 44তম বিসিএস এর ভাইবার প্রস্তুতি হবে, পাশাপাশি প্রাইমারির প্রস্তুতি হবে, প্রাইমারির ভাইবার প্রস্তুতি হবে, পাশাপাশি যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী, সো আগামী ফ্রাইডেতে যেই পরীক্ষা হতে যাচ্ছে বিসিএস প্রিলিমিনারি, সেই পরীক্ষাতেও কিন্তু এটা অত্যন্ত কার্যকর হবে। সিলেট থেকে আমাদের সাথে নূর নবী যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। কেয়া লিজা, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। শেওড়াপাড়া থেকে হাবিবুর রহমান যুক্ত হয়েছেন, আপনাকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হয়েছেন নাসরিন আক্তার, আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার বন্ধুরাও ব্যাপারগুলো জানতে পারে, এবং আপনাদের বিসিএস সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং প্রাইমারির ভাইবা সংক্রান্ত যে কোনো প্রশ্ন, প্রস্তুতি সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারবেন। ইনশাল্লাহ সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা প্রস্তুতিটা শুরু করি। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আসলে দেখেন ফ্রি ক্লাসের একমাত্র মোটিভেশন আমাদের জন্য কিন্তু আপনাদের উপস্থিতি। আপনারা যত বেশি উপস্থিত থাকবেন, আমরা ফ্রি ক্লাসটা তত বেশি মোটিভেটেড হয়ে নিতে পারি। তাই ইব্রাহিম, সবাইকে ধন্যবাদ। তারপর হচ্ছে আলামিন, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে। রাজি আক্তার যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ সদর থেকে। ফরিদপুর থেকে শামীম, ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে ইয়াসিন দেখছেন, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। চলেন তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। চলেন আমাদের আজকের ক্লাসটা, মূল ক্লাসটা শুরু করি। তো ইন দ্য মেইন টাইম কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে, সম্ভবত প্রিয়াঙ্কা। ওকে, চলেন তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আফজাল কিশোরগঞ্জ থেকে, সবাইকে অনেক ধন্যবাদ। তো ভাইবার প্রস্তুতির জন্য, সেটা বিসিএস এর ভাইবা হোক বা সেটা প্রাইমারির ভাইবা হোক, অথবা যে কোনো পরীক্ষার ভাইবা হোক না কেন, আপনার প্রস্তুতিটাকে আমরা আসলে এই 5টা ভাগে ভাগ করতে পারি। আপনার জন্য প্রথম প্রস্তুতির যে ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব, কিন্তু সাম্প্রতিক আলোচিত বিষয়াবলী আমাদের আজকের টার্গেট, আমরা মূলত আলোচনা করব হচ্ছে এই টপিকটা নিয়ে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাজমুল। আমরা আজকে মূলত সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ আমি বিশ্বাস করি আপনারা সবাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী। সেই কারণে বিসিএস প্রিলিতেও যাতে কাজে লাগে, পাশাপাশি ভাইবাতেও যাতে কাজে লাগে, সেই জন্য আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপনার প্রস্তুতির জন্য কি কি দরকার? নিজেকে উপস্থাপন। নিজেকে উপস্থাপন বলতে দুইটা ব্যাপারকে আমরা বুঝি। প্রথম ব্যাপার হচ্ছে আপনার পোশাক। আপনি আসলে কেমন পোশাক পরে যাবেন, সেটা আপনার উপস্থাপন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার আচরণ। আপনার আচরণ, মনোভাব, আপনার আচরণ, মনোভাব এবং উত্তর দেওয়ার সাবলীলতা। উত্তর দেওয়ার সাবলীলতা।
নিজেকে উপস্থাপন বলতে কিন্তু আমরা শুধুমাত্র এইটুকু বুঝতেছি না যে আপনার ড্রেস পরিপাটি হবে, পাশাপাশি আপনাকে স্যার কিন্তু আপনার আচরণ, আপনার মনোভাব জানার জন্য স্যার আপনাকে জিজ্ঞেস করে নিজের সম্পর্কে বলুন, নিজের সম্পর্কে 5টা লাইন বলুন। কেন? কারণ আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারেন এই ব্যাপারটা স্যার দেখতে চাচ্ছেন। স্যার দেখবেন আপনাকে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল টপিকে কোশ্চেন করবে। আপনি হয়তোবা হিজাব পরে গেছেন, তখন দেখবেন আপনাকে ধর্ম নিয়ে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করবে। কেন করবে? কারণ আপনার মনোভাব স্যার বুঝতে চাচ্ছেন। আপনি নিজেকে বিব্রতকর পরিস্থিতিতে কি করে মানিয়ে নিতে পারেন এই ব্যাপারটা কিন্তু স্যার দেখতে চাচ্ছেন। তারপর আপনি আসলে সব উত্তর দিতে পারবেন না, তো আপনি কতটুকু সাবলীল ভাবে না বলতে পারেন এই না বলার ক্ষমতাটাও স্যার কিন্তু দেখতে চাচ্ছেন। তার মানে নিজেকে উপস্থাপন করা, সেটা পোশাক দিয়ে, আচরণ দিয়ে, উত্তর দেওয়ার সাবলীলতা এবং মনোভাব, এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু নিজেকে উপস্থাপন করতে হবে। এই টপিকটার উপরে আমরা সেপারেট ক্লাস দিব। যেহেতু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সামনে, তাই আমাদের আজকের ফোকাস কিন্তু সাম্প্রতিক আলোচিত বিষয়াবলী নিয়ে। তারপর মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। বাঙালি হিসাবে এটা আপনার নৈতিক দায়িত্ব, এবং আপনি আপনার দায়িত্বটা পালন করছেন কিনা সেটা দেখার জন্য কিন্তু ভাইভাতে আপনাকে এখান থেকে কোশ্চেন করা হবে। তারপর আপনি নিজ জেলা সম্পর্কে, নিজেকে সম্পর্কে, নিজের ব্যাপারটা সম্পর্কে কতটুকু সচেতন, সেই জন্য আপনাকে আপনার জেলার পরিস্থিতি, আপনার জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, আপনার জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার জেলার গুরুত্বপূর্ণ বিষয়াবলী সবকিছু নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। এবং আপনি যেই বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন সেই বিষয় নিয়েও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আপনার একাডেমিক লাইফে কতটুকু শৃঙ্খলাবদ্ধ ছিলেন, এবং আপনি যখন আরেকজন ছাত্রর একাডেমিক লাইফটাকে নিয়ন্ত্রণ করবেন তখন আপনি কতটুকু সুশৃঙ্খল থাকবেন। সেই কারণে আপনার বিষয় থেকে কোশ্চেন করা হবে, এবং এই সবগুলোর উপরেই আমরা সেপারেট ক্লাস দিব। যেহেতু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সন্নিকটে, তাই আমাদের আজকে আমরা এই সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে মূলত আলোচনাটা করব। তো আমরা শুরু করি। আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, শিওর স্যার। এই যে এত সুন্দর গুছালো একটা ফরম্যাট দিচ্ছেন, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে শেয়ার হচ্ছে না বললেই চলে, এবং রিয়াকশন কিন্তু কেউ ইউজ করতেছেন না। এটা খুবই খারাপ। কারণ দেখেন, আপনাদের জন্য কিন্তু আমরা পুরো ভাইবা কোর্সটা ওয়ান কাইন্ডস অফ কি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। কেন ফ্রি করছি? যাতে করে আপনারা আপনার চাকরিটা নিশ্চিত করতে পারেন। এবং আমাদের শ্রদ্ধেয় স্যার নিচ্ছেন, আমাদের আরো স্যার আছেন, টুকু স্যার উনি আছেন। কম্বিনেশনে আমাদের যে ভাইবা কোর্সটা, এটা পুরো বাংলাদেশের মধ্যে আমি বলবো সবচেয়ে সেরা একটা কোর্স হবে, এবং ফ্রিতে আপনি আপনার চাকরিটা লুফে নিতে পারবেন। ভাই, এতগুলো স্টেপ পার করে গিয়ে আপনি ভাইবা থেকে যদি আউট হয়ে যান, তাহলে এর থেকে বড় খারাপ লাগার অন্য কিছু কাজ করবে না। সো সবার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা আমরা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করি না, রিয়াকশন তো ইউজ করবোই। এবং যদি আপনারা জব মেডিসিনের প্রতি বিন্দু পরিমাণ কৃতজ্ঞ থাকেন, কারণ ফ্রিতে যেহেতু আপনাকে আমরা ভাইবা কোর্সটা দিচ্ছি, কৃতজ্ঞতার সাথে আমি বলবো যে অ্যাটলিস্ট মনের বিবেককে জিজ্ঞেস করেন যে জব মেডিসিন আমাকে দিচ্ছে, তাহলে আমি জব মেডিসিনকে কি দিচ্ছি। অ্যাটলিস্ট জব মেডিসিনকে এখন পর্যন্ত প্রায় 600 মতো স্টুডেন্ট আছেন, সবাই যদি একটা করে শেয়ার করেন তাও 600-700 শেয়ার হয়ে যাবে, এবং অ্যারাউন্ড 1000 স্টুডেন্ট প্লাস আমরা কিন্তু ওই ভাইবা ক্লাসটা করতে পারবো। তো সবাইকে হাম্বল রিকোয়েস্ট করবো, সবাই আমরা ক্লাসে রিয়াকশন ইউজ করবো, সাথে ক্লাসটাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো স্যার, হ্যাঁ, আর আমাদের আজকে কিন্তু রাত 9টায় আমরা একসাথে কিন্তু আমরা বিসিএস এর কম্পিউটারের যে ধামাক্কা ছিল স্যার, গত ক্লাসটা কিন্তু অ্যামেজিং ছিল, এবং অনেক স্টুডেন্ট এত বেশি পছন্দ করেছেন যেটা কল্পনা করার বাইরে। এবং আজকেও ঠিক রাত 9টায় আরো ভালো হবে ইনশাআল্লাহ, আরো ভালো হবে। এবং আমি স্যার যে 10টা কোশ্চেন রেখেছি, আপনি যে 15টা রেখেছেন, সব মিলে আমরা কিন্তু বেশি কোশ্চেন সলভ করবো না, মাত্র 25টা। এই 25টা কোশ্চেন থেকে আমরা এটা বলতে পারি যে আপনারা অ্যাটলিস্ট 8 থেকে 10 মার্ক হুবহু পরীক্ষা কমন পাবেন, এটা নিয়ে সন্দেহ নাই। সো রেডি থাকেন রাত 9টায়। আচ্ছা, চলেন তাহলে আমরা সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, এই আমাদের প্রথম প্রশ্ন আপনাকে, বর্তমানে খুব বেশি আলোচিত বিষয় হচ্ছে দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে। আপনাকে জিজ্ঞেস করতে পারে, সচেতন নাগরিক হিসাবে আপনি বলেন দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে কয়টি? দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে কয়টি? দেখি কি আমাকে বলতে পারেন, বর্তমানে দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি? বর্তমানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
দেখি আপনারা কে বলতে পারেন বর্তমানে সংস্কৃত অথবা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি? ওয়ালাইকুম আসসালাম, ইসরাত জাহান আশা, তারপর হচ্ছে হাজমুন নাহার, তারপর হচ্ছে সাইফ সোহাগ, তারপর হচ্ছে সেলিম। রাইট, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। দেখি আর কে কে সঠিক উত্তর দিতে পারেন। আপনাদের উত্তর সঠিক। দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে কয়টা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনার উত্তর হবে বিসিএস হোক বা সেটা ভাইবা পরীক্ষা হোক, আপনার উত্তর হবে 5টা। বিসিএস এর জন্য আপনাকে এইটুকুই জিজ্ঞেস করবে এমসিকিউ এর জন্য যে দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি, আপনি 5টা উত্তর দিবেন, আপনার কাজ শেষ। কিন্তু ভাইবাতে কিন্তু ভাই আপনাকে জিজ্ঞেস করবে যে এই 5টার নাম বলেন, কারণ ভাইবা আপনাকে বলবে, আপনি যদি প্রথম উত্তরটা পারেন দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখন কয়টা, 5টা বলছেন, তারপরেই স্যার জিজ্ঞেস করবে কোন 5টা। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন 5টা, আমি একটু লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের বাউল গান, এটা কিন্তু আমাদের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। এটাও জিজ্ঞেস করতে পারে প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি, আমরা আনসার দিব হচ্ছে বাউল গান। বাউল গান হচ্ছে আমাদের প্রথম আনসার। তারপর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, এটাও কিন্তু অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। যেহেতু আপনাদের ভাইবাটা হবে পহেলা বৈশাখ মাসেই হবে বা জ্যৈষ্ঠ মাসে চলে যেতে পারে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে মঙ্গল শোভাযাত্রা কোন সম্মানে ভূষিত হয়েছে, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা। তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে জামদানি, জামদানির এই বুনন কৌশলটা কিন্তু অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। জামদানিকে ধরা যায় কিন্তু তার যে বুনন কৌশল সেটা কিন্তু ধরা যায় না, সেটা কিন্তু অধরা। তারপর 4 নাম্বার হচ্ছে শীতল পাটি, সিলেট এলাকার শীতল পাটি, শীতল পাটি। এবং লাস্ট ওয়ান, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে বলতে পারে এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বশেষ কোনটা, সেটা হচ্ছে রিক্সা, রিক্সা ও রিক্সার নকশা চিত্র, রিক্সার নকশা। রিক্সাতে আমরা দেখি না বিভিন্ন নায়ক নায়িকার ছবি, বিভিন্ন ধরনের ফুল ফলের ছবি, এই ব্যাপারটাও কিন্তু আমাদের অধরা সংস্কৃতির অংশ। জামদানি বুনন, রাইট। বাউল গান, হ্যাঁ। বৃষ্টির উত্তর সঠিক, বৃষ্টিকে অনেক ধন্যবাদ, বৃষ্টির উত্তর সঠিক। তো এই 5টা হচ্ছে আমাদের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। ভাইবাতে কিন্তু আপনাকে 5টা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। প্রথম কোনটা, সেটা হচ্ছে আমাদের বাউল গান। সর্বশেষ কোনটা, সেটা হচ্ছে রিক্সা এবং রিক্সাতে যে নকশা করা হয়, রিক্সার শিল্পীরা যে নকশা করে, সেটা কিন্তু অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। দেখি আপনাদের কি অবস্থা। এই তো আমাদের কাছে আয়েশা সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির উত্তর সঠিক ছিল, ইব্রাহিম। তারপর হচ্ছে যারা উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে কোনো কোয়ারি সম্পর্কে কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি পরের কোয়েশ্চেনটা চলে যাচ্ছি। যদি আমি পরের কোয়েশ্চেনটা চলে যাই, সাম্প্রতিক বিষয়ে বলি, খুবই মহাগুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কারেন্সি সোয়াপ কি। বিসিএস প্রিলিমিনারি তো আপনি পেতে পারেন, ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে কারেন্সি সোয়াপ ব্যাপারটা কি, কারেন্সি সোয়াপ ব্যাপারটা কি। যারা পারবো তারা কিন্তু বলে ফেলবো কারেন্সি সোয়াপ ব্যাপারটা কি। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলার ব্যবহৃত হয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলার ব্যবহার করা হয়। আমি আপনার কাছ থেকে কোন একটা জিনিস কিনলাম বা আপনি আমার কাছ থেকে কোন একটা জিনিস কিনতেছেন, আমরা তো টাকা এই কারেন্সির মাধ্যমে আদান প্রদান করতেছি। কিন্তু ভাই আমি জিনিসটা যদি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কিনতে যাই, তখন কিন্তু আমাকে ডলার দিয়ে কিনতে হবে। তাহলে আন্তর্জাতিক মুদ্রা হচ্ছে এই ডলার। আইএমএফ নামের প্রতিষ্ঠান, তারা শুধু ডলার না 5টা মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রার সম্মান দিয়েছে, যাদেরকে তারা এসডিআর বলে, স্পেশাল ড্রয়িং রাইটস। এই এসডিআর কারা বলে, আইএমএফ বলে। এখান থেকে বিসিএস এ কোয়েশ্চেন আসছে। তো এই এসডিআর হচ্ছে 5টা। একটা হচ্ছে ডলার, মানে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আপনি করতে পারবেন মূলত ডলার দিয়ে। ডলার ছাড়াও আইএমএফ 5টা মুদ্রাকে স্বীকৃতি দিছে। 1 নাম্বার হচ্ছে ডলার, 2 নাম্বার হচ্ছে ইউরো, 3 নাম্বার হচ্ছে পাউন্ড, পাউন্ড স্টার্লিং সংক্ষেপে পাউন্ড বলে সবাই, আমিও পাউন্ড বললাম। 4 নাম্বার হচ্ছে ইয়েন, জাপানের ইয়েন। আর 5 নাম্বার হচ্ছে চায়নার ইউয়ান বা রেনমিনভি।
এই পাঁচটা হচ্ছে আইএমএফ এর স্বীকৃত এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস, বা বাণিজ্য করার জন্য পাঁচটা মুদ্রা। খুব ভালো কথা। তাহলে কারেন্সি সোয়াপ ব্যাপারটা কি? কারেন্সি সোয়াপ ব্যাপারটা হচ্ছে দুইটা দেশ যদি নিজেদের মাঝে, এটা হচ্ছে আমার দেশ এক আর এটা হচ্ছে দেশ দুই, দুইটা দেশ যদি নিজেদের মাঝে দ্বিপাক্ষিক চুক্তি করে, দুই পক্ষের মাঝে চুক্তি হয়, দ্বিপাক্ষিক চুক্তি করে যে আমরা এই দুইটা দেশ এই ধরনের কোন মুদ্রা বা ডলারের মাধ্যমে, এই ধরনের মুদ্রা বা ডলারের মাধ্যমে ব্যবসা করব না, আমরা ব্যবসা করব আমাদের নিজস্ব মুদ্রায়, আমরা ব্যবসা করব আমাদের নিজস্ব মুদ্রায়, এই ব্যাপারটাকে বলা হয় কারেন্সি সোয়াপ। এই দুইটা দেশ নিজস্ব মুদ্রায় ব্যবসা করবে, তারা ডলার দিয়েও ব্যবসা করবে না, বা আইএমএফ এর বেঁধে দেওয়া পাঁচটা এসডিআর বা স্পেশাল মুদ্রার মাধ্যমে ব্যবসা করবে না। দুইটা দেশ দ্বিপাক্ষিক চুক্তি, আমি একটা দেশ আপনি একটা দেশ, দুইটা দেশ দ্বিপাক্ষিক চুক্তি করে যখন ব্যবসা বাণিজ্য করবে, ওই ব্যাপারটাকে বলা হয় কারেন্সি সোয়াপ। আপনাকে কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, কেন জিজ্ঞেস করবে? কারণ বাংলাদেশ এবং ভারতের মাঝে এই কারেন্সি সোয়াপ দ্বিপাক্ষিক চুক্তিটা হয়েছে। আমরা বাংলাদেশ এবং ভারত আমরা কিন্তু এই রুপি এবং টাকার মাধ্যমে পণ্য আদান প্রদান করতে পারবো। আমাদের সাথে ভারতের, বাংলাদেশ ভারত থেকে 2 মিলিয়ন ডলারের পণ্য নিয়ে আসে, আর ইন্ডিয়া, উল্টা বলতেছি সরি, বাংলাদেশ 2 মিলিয়ন ডলার রপ্তানি করে, বাংলাদেশ ভারতে পাঠায় দেয় 2 মিলিয়ন ডলার, আর ইন্ডিয়া বাংলাদেশে পাঠায় হচ্ছে 14 থেকে 15 বিলিয়ন, সরি এটা বিলিয়ন, 14 থেকে 15 বিলিয়ন ডলার। আরেকবার একটু ফ্রেশ করে লিখে দেই, বাংলাদেশ 2 বিলিয়ন রপ্তানি করে, আর বাংলাদেশ আমদানি লিখি, বাংলাদেশের প্রেক্ষাপটে লিখি 14 থেকে 15 বিলিয়ন আমদানি করে। তাহলে এই যে 2 বিলিয়ন রপ্তানি হচ্ছে, 14 থেকে 15 বিলিয়ন আমদানি হচ্ছে, তাহলে 2 বিলিয়ন দেখেন, 2 বিলিয়নটা কিন্তু আমরা টাকায় বা রুপিতে করতে পারি, আমরা রুপিতে করতে পারি, আর বাকি যতটুকু আছে সেটা আমরা ডলারে করব। তাহলে 2 বিলিয়ন ব্যবসা আমদানি এবং রপ্তানি সেটা আমরা করব আমাদের নিজস্ব মুদ্রায়, আমাদের এবং ভারত আমাদের চুক্তি অনুযায়ী টাকা এবং রুপির মাধ্যমে করব। এই ব্যাপারটাকে বলা হয় কারেন্সি সোয়াপ। তো এটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, নিজস্ব মুদ্রায় ব্যবসা, রাইট, এক্স্যাক্টলি, নিজস্ব মুদ্রায় ব্যবসা, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে, আন্তর্জাতিক মুদ্রার মাধ্যমে ব্যবসা না, এই ব্যাপারটাকে বলা হয় কারেন্সি সোয়াপ। আপনাকে কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করতেই পারে, যেহেতু আমরা 2023 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারত এই কারেন্সি সোয়াপের ব্যাপারটা ঘটিয়েছে, সেই জন্য এখান থেকে কোয়েশ্চেন করেই ফেলতে পারে। আচ্ছা, এই মাত্র জাবির ক্লাসে কানেক্টেড হয়েছেন, আপনাকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। কেন সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে? কারণ সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আপনাকে ভাইবাতেও জিজ্ঞেস করবে, আপনি 44তম বিসিএস এর ভাইবা প্রার্থী হন, বা প্রাইমারির ভাইবা প্রার্থী হন, অথবা বিসিএস প্রিলিমিনারি প্রার্থী হন, সবার জন্য সাম্প্রতিক বিষয়াবলী এখন মহা গুরুত্বপূর্ণ। চলেন তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাই যাই। পরের কোয়েশ্চেন আমাদের কি বলতেছে, ষষ্ঠ জনশুমারির বিশেষত্ব কি? আমরা তো আগে আদমশুমারি বলতাম, বর্তমানে বলা হয় জনশুমারি এবং গৃহগণনা, বর্তমানে বলা হয় জনশুমারি এবং গৃহগণনা। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে গত বছরই তো আমাদের জনশুমারি জুন মাসে, গত বছরের জুন মাসে অর্থাৎ 2023-এর জুনে আমরা জনশুমারি ও গৃহগণনা সম্পূর্ণ করলাম। আপনাকে জিজ্ঞেস করতে পারে অন্যান্য জনশুমারি এবং গৃহগণনা থেকে এই জনশুমারি এবং গৃহগণনার, ষষ্ঠ জনশুমারি এবং গৃহগণনার পার্থক্যটা কি, বা স্পেশালিটি কি, বা বিশেষত্ব কি? আগেও তো আমরা আদমশুমারি করছি, আর এইবার আমরা করলাম জনশুমারি ও গৃহগণনা। আগের সাথে বর্তমানের পার্থক্য কি, বা বর্তমানের বিশেষত্ব কি? দেখি কি আমাকে বলতে পারে। হ্যাঁ, কারেন্সি সোয়াপ বলতে বোঝায়, হাজমুন নাহার আয়েশাকে অনেক ধন্যবাদ, উনি লিখে দিচ্ছেন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিজস্ব মুদ্রায় ব্যবসা করাকে কারেন্সি সোয়াপ বলে। এক্স্যাক্টলি, এবং ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে বাংলাদেশ এই ঘটনা ঘটিয়েছে।
শরীফুলের কাছ থেকে পাচ্ছি ডিজিটাল। এক্স্যাক্টলি শরীফুল, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ জনশুমারির বিশেষত্ব কি? ডিসি স্যার আপনাকে কোশ্চেন করলে ডিসি স্যার কি আপনি বলবেন স্যার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারিটা হয়েছে। আমরা নাসার সহায়তা নিছি, স্যাটেলাইটের সহায়তা নিচ্ছি। আমরা শুধুমাত্র বাড়ি গিয়ে গিয়ে গণনা করি নাই, আমরা নাসার সহায়তা, স্যাটেলাইটের সহায়তা নিয়ে আমরা এই জনশুমারিটা করছি। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল পদ্ধতি আমরা অবলম্বন করছি। প্রথম বৈশিষ্ট্য আমাকে বলতে পারছেন একজন, শরীফ বলতে পারছেন, শরীফকে অনেক ধন্যবাদ। সিনথিয়া বলছেন গৃহগণনা। গৃহগণনা এটা নাম, জনশুমারি ও গৃহগণনা, কিন্তু এটা বৈশিষ্ট্য না, বিশেষত্ব না, অন্যান্য বারের সাথে পার্থক্য না। হ্যাঁ, এটা একটা পার্থক্য যে ডিজিটাল পদ্ধতি স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখছি। খুব ভালো কথা উর্মি, সবাই ডিজিটালটাই বলতেছেন। আর কে কি বলতে পারেন? আরো পার্থক্য আছে, আরো পার্থক্য আছে। আমরা কিন্তু এইবারই তৃতীয় লিঙ্গের মানুষকে গণনা করছি। আগে কিন্তু আমরা তৃতীয় লিঙ্গের মানুষ যারা ছিল তাদেরকে হিসাব নিকাশ করতাম না, তাদেরকে আমরা কাউন্ট করতাম না। আমরা কিন্তু এই ষষ্ঠ জনশুমারিতে পুরুষদের গণনা করেছি, নারীদেরও গণনা করেছি, যারা তৃতীয় লিঙ্গ তারাও হিসাবের মধ্যে আসছে। তাহলে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করা, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আমরা অন্তর্ভুক্ত করছি, তাদেরকে আমরা গুনবো। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তারপর দেখি স্বল্প সময়ে গণনা, জিপিএস। হ্যাঁ, জিপিএস প্রযুক্তি, স্বল্প সময়ে গণনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। খানা হিসাব সেটা আলাদা হিসাব, জনশুমারির হিসাব না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা বর্ষাকালে এই জনশুমারিটা করছি। এর আগে কিন্তু কখনো বর্ষাকালে জনশুমারি করা হয় নাই। আমরা কিন্তু বর্ষাকালে এই জনশুমারিটা করছি। এটাও কিন্তু অন্যান্য বারের চেয়ে পার্থক্য। বর্ষাকালে আমরা জনশুমারিটা করছি। এবং 4 নাম্বার পার্থক্য অন্যান্য জনশুমারির সাথে, সেটা হচ্ছে, আচ্ছা বিবাহিত অবিবাহিত গণনা করা, ভাই এটা আগেও করা হতো। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে, হ্যাঁ আপনারা যেটা বলতে যাচ্ছেন সেটা ওকে, সেটা হচ্ছে আমরা 35 রকমের, এত বেশি রকমের তথ্য নিয়ে আমরা কখনো আগে গণনা করি নাই। 35 রকমের তথ্য গণনা, আমরা অনেক বেশি রকমের তথ্য গণনা করতাম। আগে এত বেশি তথ্য গণনা করা আমাদের জন্য সম্ভব ছিল না। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় এসে আমরা এত এত বৈশিষ্ট্যগুলো পাচ্ছি বা বিশেষত্ব পাচ্ছি, যেটা আগে ছিল না। সো ডিসি স্যার আপনাকে এই কোশ্চেনটা করতেই পারে যে ষষ্ঠ জনশুমারির বিশেষত্বটা কি, বা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাও চলে আসতে পারে। ডিজিটাল পদ্ধতি, আমরা জিপিএস এর মাধ্যমে কাউন্ট করেছি, আমরা নাসার সহায়তা নিয়েছি, আমরা স্যাটেলাইটের সহায়তা নিয়েছি, অর্থাৎ ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করেছি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আগে গণনা করতাম না, বাট আমরা তৃতীয় লিঙ্গের মানুষদেরকেও গণনার অন্তর্ভুক্ত করেছি। বর্ষাকালে আমরা গণনা করতাম না, কারণ আমাদের তো ডিজিটাল পদ্ধতি ছিল না। ম্যানুয়ালি আমাদের বাড়ির বাড়ি যাওয়া বর্ষাকালে সম্ভব ছিল না, জুন মাসে সম্ভব ছিল না। জুন মাসে বা বর্ষাকালে আমরা ষষ্ঠ জনশুমারিতে এই গণনাটা করেছি। এবং 35 রকমের তথ্য, আগে এত বেশি তথ্য নিয়ে আমাদের পক্ষে গণনা করা সম্ভব ছিল না। এখন আমরা অনেক বেশি তথ্য নিয়ে গণনা করা শুরু করেছি। ওকে দেখি, আচ্ছা ওকে 35 রকমের তথ্য, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। তার মানে আমরা এই ব্যাপারটা যদি ডিসি স্যার আমাদেরকে জিজ্ঞেস করে বা বিসিএস ভাইবাতে আমাদেরকে যদি মেম্বার স্যার জিজ্ঞেস করে, আমরা হোপফুলি পারবো। এবং যদি বিসিএস প্রিলিমিনারিতেও জিজ্ঞেস করে আগামী শুক্রবার আমরা ইনশাল্লাহ পারবো। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশের 1 সিটি 2 টাউন কার ফলশ্রুতিতে 1 সিটি 2 টাউনের জন্ম হয়েছে। 1 সিটি বাট 2 টাউন, এই ব্যাপারটা আসলে কার সাথে জড়িত, এই ব্যাপারটা কার সাথে জড়িত? স্পেশালি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যারা চট্টগ্রামের স্টুডেন্ট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের স্টুডেন্টদের ভাইবা হবে, যারা চট্টগ্রাম জেলার, তাদের জন্য এটা মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চট্টগ্রাম জেলার স্টুডেন্টদের জন্য মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 সিটি 2 টাউন কোনটি, বা 1 সিটি 2 টাউন
কার কারণে জন্ম হয়েছে? 1 সিটি 2 টাউন। এই তো আমি উত্তর পেয়ে যাওয়া শুরু করেছি। সেটা হচ্ছে সামজিদ আক্তার বলছেন কর্ণফুলী টানেল, আশারাজ বলছেন কর্ণফুলী টানেল। দেখেন ভাইয়া, আপনাকে কিন্তু নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। সুন্দর করে উপস্থাপন করার একটা ওয়ে হচ্ছে স্মার্ট ভাবে উত্তরটা দেয়া। স্মার্ট উত্তর কি? স্মার্ট উত্তর হচ্ছে পুরা নামটা বলা। দেখি কেউ আমাকে পুরা নামটা বলতে পারতেছেন কিনা। কর্ণফুলী টানেল বললে কিন্তু স্যার, ডিসি স্যার খুব বেশি খুশি হবে না, আমাদের কিন্তু ডিসি স্যারকে খুশি করতে হবে। দেখি কে আমাকে আরো সঠিক উত্তরটা বলতে পারে। কর্ণফুলী টানেল বললে হবে, কিন্তু ডিসি স্যারকে খুশি করার জন্য কি বলতে হবে? স্মার্ট উত্তর কোনটা হবে? সবচেয়ে স্মার্ট উত্তর কোনটা হবে? সবচেয়ে স্মার্ট উত্তর হচ্ছে পুরা নামটা বলা। পুরা নামটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তো অনেকে আবার শুধু বঙ্গবন্ধু টানেল বলে ফেলবেন। শুধু বঙ্গবন্ধু টানেল বললে যে হবে না তা না, কর্ণফুলী টানেল বললেও যে হবে না তা না, কিন্তু আমরা চাই অন্যের চেয়ে একটু বেশি নাম্বার। কারণ কম্পিটিটিভ এক্সাম, চাকরির জন্য কি করতে হবে? অন্যের চেয়ে একটু বেশি নাম্বার পাইতে হবে, আর তো কিছু না, অন্যের চেয়ে বেশি নাম্বার পাইতে হবে। সো আপনি বঙ্গবন্ধু টানেল বললেও হবে না, আপনি পুরোটা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তখন দেখবেন ডিসি স্যার অন্যদের চেয়ে আপনার উপর বেশি খুশি হচ্ছে। এই উত্তরটা দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে এই টানেলটার দৈর্ঘ্য কত? টানেলের ভেতরে দেখি আপনারাই বলেন, টানেলটার দৈর্ঘ্য কত? টানেলের ভেতরে টিউব কয়টা? টিউব কয়টা এটা খুব সহজেই পারবেন। টিউব হচ্ছে 2টা। টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। পাশে আরো 5.35 কিলোমিটার সংযোগকারী রাস্তা আছে, ওইটা বলতেছি না, সংযোগকারী রাস্তাটা বাদ দিয়ে 5.35 কিলোমিটার সংযোগকারী রাস্তা আছে, কিন্তু টানেল, মূল টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এবং এটার জন্য হ্যাঁ সঠিক উত্তর পাচ্ছি। এবং এখানে আমাদের খরচ হয়েছে 10,000 কোটি টাকা। এই টানেল নির্মাণে 10,000 কোটি টাকা খরচ হয়েছে। এবং এই টানেলটা যখন নির্মাণ কাজ শুরু হয় তখন আমি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর এজিএম মেম্বার সার্ভিস ছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছে এই টানেলের নির্মাণ কাজের বিদ্যুৎ সংযোগ দেওয়া। নির্মাণ কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ লাগবে, সেই বিদ্যুৎ সংযোগটা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। কারণ এই টানেলটার এক পাশটা হচ্ছে আনোয়ারা উপজেলা, যেটা কিনা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতাধীন ছিল। তো এটা আসলে মূলত পতেঙ্গা এবং আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। সো পতেঙ্গা সেটা একটা টাউন এবং আনোয়ারা সেটাও একটা টাউন, এবং এই দুইটা টাউন মিলে আসলে একটাই সিটি হবে। একটাই সিটি হবে, কারণ এক টাউন থেকে আরেক টাউনে যেতে সময় লাগবে না, দুইটা মিলে আসলে একটাই সিটি হবে। তো সেই কারণে মূলত এই কোয়েশ্চেনটা চট্টগ্রাম বিভাগের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা যেহেতু আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম আপনার কি বলে নদীর নিচের টানেল, সেই জন্য বিসিএস পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। দেখি আপনারা কি বলতেছেন। হ্যাঁ, দুইটা ফাইন। আনোয়ারা পতেঙ্গা, এক্স্যাক্টলি আনোয়ারা এবং পতেঙ্গাকে যুক্ত করেছে, আনোয়ারা উপজেলা এবং পতেঙ্গা উপজেলাকে যুক্ত করেছেন। কেউ আছেন আনোয়ারা উপজেলায় বা টানেলের ভেতর দিয়ে কেউ গিয়েছেন? দেখি কে কে গিয়েছেন টানেলের ভেতর দিয়ে, আমাকে একটু বলেন। আনোয়ারা উপজেলার কেউ আছেন কিনা? এজিএম সদস্য সেবা হিসাবে আমার কর্মক্ষেত্র ছিল সেই একদম আনোয়ারা উপজেলা, কর্ণফুলী উপজেলা থেকে একদম বাঁশখালী পর্যন্ত, লোহাগাড়া উপজেলা পর্যন্ত, এই সকল জায়গার মোটামুটি অলিগলি পর্যন্ত আমার যাওয়া হয়েছে। চন্দনা এসে সেই ধোপাছড়ি এমন একটা জায়গা যেখানে আপনি চন্দনা এসে দিয়ে যেতে পারবেন না, যদিও উপজেলাটা চন্দনা এসে, যেতে হবে সাতকানিয়া দিয়ে নদী পার হয়ে। এরকম প্রত্যন্ত জায়গায় যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছিল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ চাকরি করার কারণে। তো দেখি চট্টগ্রামের প্রার্থীরা আছেন কিনা। আমার পড়াশোনা ছিল চট্টগ্রামে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি আমার জীবনের 8টা বছর কাটিয়েছি চট্টগ্রামে, 4 বছর চাকরি এবং 4 বছর পড়াশোনার কারণে। আচ্ছা, ওকে, অনেকবার গিয়েছেন, ধন্যবাদ। পটিয়া উপজেলা, হ্যাঁ আমার মূল অফিস ছিল পটিয়াতে। পটিয়া উপজেলা থেকে শাহিন নেওয়াজ। ওকে, পটিয়ার কোথায়? পটিয়ার অলিগলি আমার আরো বেশি চেনা।
রাউজান, আমার ভার্সিটি ছিল রাউজান। অপু, আপনার এলাকায় আমার ভার্সিটি ছিল। চলেন তাহলে আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। বর্তমানে জিআই পণ্যের সংখ্যা কয়টি? বর্তমানে জিআই পণ্যের সংখ্যা কয়টি? এই বিষয়ে আমাকে একটু বলেন। জিআই পণ্যের সংখ্যা। রাঙ্গুনিয়া থেকে যুক্ত হয়েছেন আনিসা, ধন্যবাদ আপনাকে। ওকে, এখন আমাকে বলেন বর্তমানে জিআই পণ্য কয়টি? আমরা কিন্তু জিআই পণ্য তরতর করে বাড়িয়েছি। জুবায়ের রহমান, আপনি পেছনে পড়ে আছেন। 24টা না, এখন আর 24টা না, আমরা 24টার যুগে নাই। আমাদের এখন বর্তমানে জিআই পণ্য কয়টা? বর্তমানে জিআই পণ্য হচ্ছে 31টি। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। বোয়ালখালী, জান্নাতুন নেসা, বোয়ালখালীর অনেক স্মৃতি রয়েছে আমার। শতভাগ বিদ্যুতায়ন হয়েছিল বাংলাদেশে 13ই আগস্ট 2016 সালে। আমি চাকরিতে যোগদান করি 7 এপ্রিল 2016 এবং 13ই আগস্ট 2016 সালে প্রথম যে 6টা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়। এখান থেকে কোশ্চেন করতে পারে আপনাকে যে প্রথম শতভাগ বিদ্যুতায়িত উপজেলা, বাংলাদেশের প্রথম কনসেপ্ট আসে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। সেই 6টা উপজেলার একটা উপজেলা হচ্ছে বোয়ালখালী এবং আমার তারিখটাও মনে আছে, সেটা ছিল 13ই আগস্ট 2016 সালে। এবং আপনারা যে চট্টগ্রাম ডিসি অফিসে ভাইবা দিতে যাবেন সেখানেই মূলত আমরা প্রোগ্রামটা করেছি এবং সেই কারণে মোটামুটি 13ই আগস্ট পুরো আগস্ট মাসটাই, আগস্টের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মনে হয় না কোনোদিন 3 ঘন্টার বেশি ঘুমানো সম্ভব ছিল। ওকে, তাহলে আমাদের বর্তমানে জিআই পণ্যের সংখ্যা 31টি। জিআই পণ্যের সংখ্যা 31টি, আমরা এটা পারবো। এই সংখ্যাটাই ইম্পর্টেন্ট ছিল। এখন আর পণ্য ইম্পর্টেন্ট না, কারণ এত এত পণ্য, সেই জন্য এখন আর পণ্য ইম্পর্টেন্ট না। ওকে, না মুক্তাগাছার মনটা এখন আর সর্বশেষ না, তারপরেও অনেক জিনিস চলে এসেছে সর্বশেষ, এখন আর জিজ্ঞেস করবেন আপনাকে। তারপর স্বাধীনতা পুরস্কার থেকে আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারে, যেহেতু বর্তমানে আগুনের ব্যাপার স্যাপার খুব ভাইটাল হয়ে যাচ্ছে বেইলি রোডে। আমার বাসা বেইলি রোডের একদম কাছে, শান্তিনগর মোড়ে। তো সেই বেইলি রোডে 29 ফেব্রুয়ারি লিপিয়ারে 2024 সালে সেখানে একটা ভয়াবহ আগুন দুর্ঘটনা ঘটে, একটা ভবন সম্পূর্ণরূপে ভেঙে যায়। তো সেই ব্যাপারটাই আমরা সেটার উপরে ফোকাস করে এই কোয়েশ্চেনটা স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জনসেবা বা সমাজ সেবায় কোন প্রতিষ্ঠানটি 2023 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে? জনসেবায় বা সমাজ সেবায় কোন প্রতিষ্ঠানটা 2023 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে? কারা স্বাধীনতা পুরস্কার লাভ করে 2023 স্বাধীনতা পুরস্কার? 24-এ দেওয়া হয়েছে। আচ্ছা, জাবেদুর রহমান বলছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস। এক্স্যাক্টলি, এইটুকু কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ভাই আপনি যখন ডিসি স্যারের কাছে উত্তরটা দিবেন, ডিসি স্যার যখন আপনাকে জিজ্ঞেস করবে যে, অথবা আপনি যদি বিসিএস এর ভাইবাও দেন, আপনাকে যখন পিএসসির মেম্বার স্যার জিজ্ঞেস করবেন, পিএসসির ভাইবাতে কিন্তু মেম্বার স্যার থাকেন ওই ভাইবা বোর্ডের চেয়ারম্যান এবং একজন থাকেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, যিনি যুগ্ম সচিবের নিচে নয়, অর্থাৎ যুগ্ম সচিবের উপরে, যুগ্ম সচিব বা তার উপরে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা থাকেন সাধারণত, আরেকজন থাকে হচ্ছে বিষয়ভিত্তিক এক্সপার্ট। তো উনারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে জনসেবা বা সমাজ সেবায় কোন প্রতিষ্ঠানটা স্বাধীনতা পুরস্কার 2023 লাভ করে, তখন কিন্তু আমাদের পুরা নামটা সুন্দরভাবে দিতে হবে। তখন আমরা শুধু ফায়ার সার্ভিস দিলে কিন্তু ভাইয়া হবে না, তখন আমাদেরকে বলতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নামটা সুন্দর করে বলতে হবে, ফায়ার, এবং সুন্দর করে বলতে পারলে আপনি জানেন ফায়ার সার্ভিস, কিন্তু যদি আপনি সুন্দর করে বলতে পারেন তাহলে কিন্তু আরেকজনের চেয়ে আপনার নাম্বারটা বাড়বে এবং আপনার একমাত্র টার্গেট হচ্ছে আরেকজনের চেয়ে নাম্বার বেশি পাওয়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওনারা 2023 স্বাধীনতা পুরস্কার পায়। হ্যাঁ, চমৎকার। ওকে, মায়াবী প্রহর, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, অনেকদিন পরে ক্লাস করছেন, ধন্যবাদ ক্লাস করার জন্য। আচ্ছা, আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কোনটা? বাংলাদেশ তো অনেকগুলো পুরস্কার দেয়, স্বাধীনতা পুরস্কার দিচ্ছে, 21 পদক দিচ্ছে, বাংলা একাডেমি পুরস্কার দিচ্ছে বা পদক দিচ্ছে। এই সকল পদকের মাঝে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ পুরস্কার কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ পদক কোনটা? এটা আপনাকে কোশ্চেন করতে পারে। হ্যাঁ, সঠিক উত্তর
কে খান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কিন্তু এই স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ পদক, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে ভাইবাতে, বাংলাদেশের সর্বোচ্চ পদক কোনটা? এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এটা কিন্তু জিজ্ঞেস করেছিল। আমি বাংলাদেশ সংসদ সচিবালয়ের টেলিভিশন প্রকৌশলী পদে একবার ভাইবা দিয়েছিলাম, যদিও চাকরিটা পাই নাই। তো সেইখানে ভাইবাতে আমাকে জিজ্ঞেস করছিল বাংলাদেশের সর্বোচ্চ পদক কোনটা। তো সর্বোচ্চ পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। আর 2023-এর এই স্বাধীনতা পুরস্কারটা পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। স্বাধীনতা পদক, হ্যাঁ আপনার উত্তর দেওয়া শুরু করেছেন সুমি এবং নাসমিন, রাইট। মুক্তি দে, রাইট। স্বাধীনতা পদক, তারপর হচ্ছে শহীদ সুমি, রাইট। স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। এটা কিন্তু আমাকেও জিজ্ঞেস করেছিল। সেটা হচ্ছে পিএসসির একটা নন ক্যাডার পরীক্ষা ছিল, বাংলাদেশ সংসদ সচিবালয়ের টেলিভিশন প্রকৌশলী, সেখানে আমাকে এটা জিজ্ঞেস করেছিল। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি পারবো, স্বাধীনতা পদক, রাইট। চলেন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই যে সাম্প্রতিক ব্যাপারটা পারের মাঝে এটা খুব বেশি আলোচিত, এখান থেকে আপনাকে কোশ্চেন করেই ফেলতে পারে, সেটা ভাইবা হোক বা বিসিএস হোক। সার্বজনীন পেনশন স্কিমে চালুকৃত স্কিমের সংখ্যা কয়টি? সার্বজনীন যে পেনশন স্কিম চালু হয়েছে সেখানে স্কিম কয়টা? মূলত সেখানে কয়টা স্কিম আছে? প্রিলি হলে এইটুকুই এনাফ, কয়টা স্কিম। কিন্তু ভাইবা হলে কিন্তু স্যার আপনাকে জিজ্ঞেস করবে স্কিমগুলোর নাম বলো, স্কিমগুলোর নাম বলো, স্কিমগুলা কোনটা কার জন্য এটা একটু বলো। তারপর আপনাকে জিজ্ঞেস করবে ভাইয়া তুমি যে, ভাইয়া বলবে না, নাম ধরে বলবে, তুমি যে সরকারি চাকরি করতে এসেছো, তুমি যে সরকারি স্কুলের শিক্ষক হবে, বিসিএস ক্যাডার হবে, তুমি কি সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত কিনা? এরকম বিভিন্ন জিনিস কোয়েশ্চেন আমাদের করতে পারে। আমি উত্তর পাওয়া শুরু করেছি। মুক্তা আক্তার আপু হয় নাই, বাকিদেরটা হচ্ছে, মুরাদেরটাও হয় নাই, বৃষ্টি আপু আপনাদেরটাও হয় নাই। 5টি সার্বজনীন পেনশন স্কিমে চালুকৃত স্কিমের সংখ্যা হচ্ছে 5টি। চালুকৃত স্কিম কয়টি? 5টি। প্রিলির জন্য হয়তো বা এটুকুই ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে ভাইবার জন্য আরো জিনিস জানতে হবে, কারণ আপনাকে তো মুখে বলতে হবে ডিসি স্যারকে। কোন 5টা? 1 নাম্বার হচ্ছে প্রগতি। 1 নাম্বার হচ্ছে প্রগতি। এটা কার জন্য? এটা হচ্ছে বেসরকারি চাকরি যারা করে তাদের জন্য। তাহলে প্রগতি স্কিমটা হচ্ছে বেসরকারি চাকুরিজীবীদের জন্য। এটা হচ্ছে বেসরকারি চাকুরিজীবী। একটু খেয়াল রাখবেন, চাকুরিজীবী কিন্তু জীবী দুইটাই দীর্ঘইকার। চাকুরিজীবী, বেসরকারি চাকরি যারা করতেছেন তারা সরকারি চাকরি করেন, তারা তো পেনশন পাচ্ছেনই, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য হচ্ছে প্রগতি নামের স্কিমটা। তারপর আসেন আমরা সেকেন্ড স্কিমে আসি। সেকেন্ড স্কিম হচ্ছে সমতা। সেকেন্ড স্কিমের নাম হচ্ছে সমতা। হ্যাঁ, অনেকে উত্তর লিখছেন, মুরাদ উত্তর লিখে ফেলছেন অলরেডি। আচ্ছা ফাইন, অনেকেই উত্তর লিখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সমতা কার জন্য? যারা হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ, যারা নিম্ন আয়ের মানুষের জন্য সমতা নামের স্কিমটা চালু করা হয়েছে। এটা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। প্রিলির জন্য হয়তো বা এত ডিটেলস জিজ্ঞেস করবে না, কিন্তু ডিসি স্যার কিন্তু জিজ্ঞেস করবে আপনাকে সমতাটা কার জন্য, আপনি বলবেন নিম্ন আয়ের মানুষের জন্য। তারপর হচ্ছে সুরক্ষা। সুরক্ষাটা কাদের জন্য? সুরক্ষা হচ্ছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা ছোট ছোট উদ্যোক্তা, তাদের জন্য হচ্ছে সুরক্ষা। এটাকে আমরা বলতে পারি কি, ক্ষুদ্র উদ্যোক্তা না বলে আমরা বলতে পারি স্বকর্মসংস্থান যারা করে, যারা স্বকর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজেই করে, তাদের জন্য আছে সুরক্ষা নামের পেনশন স্কিমটা। সার্বজনীন পেনশন স্কিমের সুরক্ষা তাদের জন্য। তারপর 4 নাম্বারটা কোথায় লিখি? উপরে লিখি। 4 নাম্বার হচ্ছে প্রবাস। যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য, মূলত প্রবাসীদের জন্য, প্রবাসীদের জন্য হচ্ছে প্রবাস নামের স্কিমটা। চট্টগ্রাম প্রবাসীরা থাকে, সো চট্টগ্রাম এলাকায় যারা আছেন তাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারে।
তারপর হচ্ছে ঢাকার ধরেন মুন্সিগঞ্জ এলাকায় দেখবেন প্রচুর মানুষজন প্রবাসে থাকে, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে সার্বজনীন পেনশন স্কিমের কোন স্কিমটা এই প্রবাসী মানুষদের জন্য, সেটা হচ্ছে প্রবাস। এবং 5 নাম্বার হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়টা নিয়েই আসলে অনেকেই হতাশ। প্রত্যয়টা হচ্ছে যারা সরকারি চাকরি করে না, সরকার মানে একদম সরকারের রেভিনিউ খাতের চাকরি যারা করতেছে না, যারা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতেছে, যারা হচ্ছে স্বশাসিত প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যারা পিওর সরকারি না, তাদের জন্য এই প্রত্যয় নামের স্কিমটা চালু করা হয়েছে। যারা 1 জুলাই 2024 থেকে চাকরিতে যোগদান করবে তাদেরকে কিন্তু আর সরকার পেনশন দিবে না। কারা? আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছেন, যারা বিসিএস ক্যাডার হচ্ছে তাদের জন্য না, যারা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেমন আমি আগে যেখানে চাকরি করতাম পল্লী বিদ্যুৎ, সেটা ছিল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তারপর আমি আরো যেখানে চাকরি করেছিলাম যেমন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিআরইবি, যেটা তারা কিন্তু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তো এরকম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আধা সরকারি প্রতিষ্ঠান, তাদেরকে কিন্তু এই প্রত্যয়ের আওতাভুক্ত করা হচ্ছে। তো আপনাকে কিন্তু এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, স্বশাসিত বলতে পারি, স্বশাসিত, স্বায়ত্ত শাসিত, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রত্যয় নামের স্কিমের মাধ্যমে তাদেরকে পেনশন স্কিমের আওতায় নিয়ে আসবো। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে, প্রিলির জন্য হয়তো বা এইটুকুই জিজ্ঞেস করতে পারে, সার্বজনীন পেনশন স্কিমে চালুকৃত স্কিমের সংখ্যা কয়টা, আপনি আনসার দিবেন 5টা। আর ভাইভাতে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে পারে, 5টার নাম জিজ্ঞেস করতে পারে, সেটাও আপনি পারলেন। পারার পরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রত্যয় কাদের জন্য, প্রবাস কাদের জন্য, সুরক্ষা কাদের জন্য, সমতা কাদের জন্য, প্রগতি কাদের জন্য, কোনটা জিজ্ঞেস করবে এটা একমাত্র ডিসি স্যার, যিনি কোয়েশ্চেন করবেন তিনিই জানেন। ওকে, আচ্ছা, নাসরিন আক্তার বলছেন চট্টগ্রামের জন্য বলবেন, কুমিল্লার জন্য কিছু বললেন। হ্যাঁ, অবশ্যই সবার জন্য বলছি। আমি চট্টগ্রাম 8 বছর ছিলাম বলে আমি ওই এলাকার কিছু পালস বুঝি, এই জন্য একটু বলতেছি আর কি, সবার জন্যই। বাকি উত্তরগুলো আসলে সবার জন্যই। চলুন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা, এটা আপনারা সবাই পারবেন, এটার উত্তর দেন। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থার চাকরিজীবীদের জন্য কোন সার্বজনীন পেনশন স্কিম? এটার উত্তর সবাই পারবেন। স্কিমটা স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য। এটার উত্তর অলরেডি বলে দিয়েছি, এটা সবাই পারবেন। দেখি কি অবস্থা। হ্যাঁ, শরীফের উত্তর সঠিক। আচ্ছা, আর জেলা ধরে ধরে আমরা যে গাজীপুর নিয়ে, গাজীপুরের ইতিহাস, তারপরে হচ্ছে গাজীপুরের নামের রহস্য, কুমিল্লার ইতিহাস, সবকিছু নিয়ে আমরা বলবো। সেটা হচ্ছে নিজ জেলার পরিচিতি, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, তারপরে হচ্ছে আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি, সবকিছু নিয়ে বলবো অবশ্যই। আজকে আমরা সাম্প্রতিক ব্যাপারটা পড়তেছি, আর চট্টগ্রামের কথা আসতেছে, তার কারণ হচ্ছে আমি চট্টগ্রামে 8 বছর ছিলাম, সেই জন্য একটু বলছি। আপনার জেলা নিয়ে অবশ্যই আপনার সাথে আমার আলোচনা হবে। ওকে, আমরা চেষ্টা করব জেলা ধরে ধরে একটা করে ক্লাস দেওয়ার জন্য, সব জেলা ধরে ধরে। টেনশন নাই, আপনি শুধু জব মেডিসিনের সাথে থাকেন, সবকিছু আপনাকে প্রোভাইড করা হবে যা কিছু দরকার। প্রত্যয়, হ্যাঁ সঠিক উত্তর যারা দিচ্ছেন। ওকে, ফাইজুন নেসা, তারপরে হচ্ছে শারমিন এনায়েত, অনুপম, যারা উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আশা করি পারবেন। এর পরের কোশ্চেনে যদি আমরা যাই, সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের বয়স সীমা কত? সার্বজনীন পেনশন স্কিমে সবাই কি যোগদান করতে পারবে? বয়স সীমা কত হবে? এবং এই যে আমরা যারা একদম পিওর সরকারি চাকরি করতেছি, সরকারের রাজস্ব থেকে আমাদের যাদের হচ্ছে স্যালারি হচ্ছে, আইবা সফটওয়্যারের মাধ্যমে আমরা যারা স্যালারি পাচ্ছি, তারা কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবো না। আর যারা হতে পারবেন তারাও কিন্তু তাদের বয়স যদি 60 বছর হয়ে যায়, 52 বছর হয়, বা সে যদি 16 বছরের তরুণ হয়, বা রবীন্দ্রনাথের পছন্দের ষোড়শী হয়, সে কিন্তু সার্বজনীন পেনশন স্কিমে
অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে বয়স সীমাটা কত? বয়স সীমা কত? বয়স সীমা কত? মুরাদের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি। আর কে বলতে পারবেন? এই যে আপনাকে বলেছি, আপনি যদি ষোড়শী হন, আপনি কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমের অংশীদার হতে পারবেন না। আপনি যদি 55 বছর বয়সী তরুণ উদীয়মান হন, বা আপনি যদি মহেন্দ্র সিং ধোনির বয়স হন, কোনটা পারবেন? হ্যাঁ, ধোনির বয়স হইলে আপনি পারবেন। তাহলে বয়স সীমা হচ্ছে 18 থেকে 50। 18 থেকে 50 বছর বয়সীরা এখানে যুক্ত হতে পারবেন। অনূর্ধ্ব, জাবেদ বলছেন অনূর্ধ্ব না, অনূর্ধ্ব না। আপনি যদি 10 বছর বয়সী বালক হন, আপনার জন্য সেটা সম্ভব না। ওকে, আচ্ছা, ওকে, আমরা একটু বলবো। এখানে বিখ্যাত ব্যক্তি নিয়ে আপনাদের আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করা ভালো, কিন্তু বিখ্যাত ব্যক্তি যদি আপনাকে কোনো বিশেষ ক্ষেত্র না বলে, তখন বিখ্যাত ব্যক্তি আপনি কাকে বলবেন? আপনাকে বলবো যে আপনার এলাকার 2জন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আপনি কিন্তু যারে তারে বললে হবে না। আপনার অনেকেই বিখ্যাত থাকতে পারে, কিন্তু আপনাকে অনেক কিছু বুঝে উত্তরটা দিতে হবে। কারণ এই বুঝে আপনি যে উত্তরটা দিচ্ছেন, সেটার ভেতরে কিন্তু আপনার ভেতরে থাকা মনোভাব বের হয়ে আসবে। সেই জন্য কিভাবে উত্তর দিবেন সেটা আমরা স্পেসিফিক ক্লাসে আলোচনা করব। আপনাকে বললো আপনার পছন্দের 3জন ব্যক্তির নাম বলেন, তো আপনি আসলে কাদের নাম বলবেন? যাদের নাম বলবেন তাদের আদর্শ এবং আপনার আদর্শ কিন্তু কাছাকাছি হবে। অনেক বিখ্যাত ব্যক্তি থাকলেও সবার নাম কিন্তু আপনি বলবেন না। সো এই ব্যাপারগুলো আপনাকে আমি শিখিয়ে দিব পরে। ওকে, তারপরের কোয়েশ্চেন যদি আমরা যাই, কোন দেশ থেকে, এটাও খুব ইম্পর্টেন্ট, কোন দেশ থেকে আমরা সর্বোচ্চ রেমিটেন্স অর্জন করি? আমরা তো আসলে ডলার সংকটে পড়েছি, তার পেছনে কিন্তু অন্যতম কারণ রেমিটেন্স আসা কমে গেছে। তার কারণ কিন্তু রেমিটেন্স আসা কমে গেছে। এই জাভেদুর রহমান, উত্তর বুঝে শুনে দিতে হবে। বিখ্যাত ব্যক্তি অনেক থাকবে, কিন্তু আপনি কার কার ব্যাপারটা উত্তরে দিবেন, সেই ব্যাপার নিয়ে, সেই ট্রিক্স নিয়ে কিন্তু আমি পরে আলোচনা করব। বিখ্যাত হইলেই বলে দেওয়া যাবে না, কারণ আপনি কোন বিখ্যাত ব্যক্তির নাম বলতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি আপনার ভেতরে কি পোষণ করেন। আচ্ছা, হ্যাঁ, উত্তর পাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে সৌদি আরব। সৌদি আরব সঠিক উত্তর, রাইট। না, আশারাজ হয় নাই, দুবাই না, সৌদি আরব হবে আমাদের সঠিক উত্তর। আমরা উৎস না বলে দিলে আমরা অবশ্যই উত্তর দিব অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, এবং অর্থনৈতিক সমীক্ষা 2023 হচ্ছে আমাদের রেফারেন্স। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী সর্বোচ্চ রেমিটেন্স আসে হচ্ছে আমাদের সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিটেন্স আসে। এটাও ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ডলার সংকট থেকে মুক্তি পাইতে হবে, সেই জন্য রেমিটেন্স খুব জরুরি। ওকে, আপনারা সঠিক উত্তর দিচ্ছেন এবং এই কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপরের কোয়েশ্চেনে যদি আসি, সর্বোচ্চ রপ্তানি করা হয় কোন দেশে? সর্বোচ্চ রপ্তানি করা হয় কোন দেশে? অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে 13 না, 100 ডানা প্রজাপতি 2023 অনুযায়ী আমাদের উত্তরগুলো দিতে হবে, কারণ অর্থনৈতিক সমীক্ষা 2023 লাস্ট আপডেট। এরপরে আর আপডেট নাই। বিভিন্ন জরিপ চলে, বাট জরিপ আমাদের উত্তর না। আমাদের উত্তর হচ্ছে সরকারি সোর্স। সরকারি সোর্স কি? পরিসংখ্যান ব্যুরো যে অর্থনৈতিক সমীক্ষা দেয়, সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে সর্বোচ্চ রপ্তানি করা হয় কোথায়? আচ্ছা, একক দেশ হিসাবে আমরা কিন্তু উত্তরটা দিব। সর্বোচ্চ রপ্তানি করা হয় অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো সর্বোচ্চ একক দেশ না। তাহলে একক দেশ হিসাবে সর্বোচ্চ রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। একক দেশ হিসাবে আপনাকে ডিসি স্যার এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারে, কারণ আমরা ডলার সংকটে আছি। সেই কারণে আমাদের বিদেশ সফর কিন্তু এখন বন্ধ। আমরা চাইলেও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে যেতে পারতেছি না। কেন? কারণ আমাদের ডলার নাই। এই যে দেখেন, একক দেশ হিসাবে আমরা সর্বোচ্চ বেশি রপ্তানি করে
সবচেয়ে বেশি রপ্তানি করে সবচেয়ে বেশি ডলার আসবে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর যদি একক দেশ না বলি তাহলে সেটা ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নে আমরা সর্বোচ্চ রপ্তানি করি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো একটা দেশ না। সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়, একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়। এক্স্যাক্টলি। আর ইউরোপীয় ইউনিয়নের ভেতরে জার্মানিতে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়। ইউরোপীয় ইউনিয়নে তো অনেক দেশ আছে, সবচেয়ে বেশি রপ্তানি করা হয় জার্মানিতে। ইউ, রাইট, ইউ সঠিক উত্তর। তাহলে এই কোশ্চেন গুলা কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে ভাইভাতেও ইম্পর্টেন্ট, কারণ আপনি রপ্তানির খবর রাখবেন কখন? আপনাকে রপ্তানির খবর রাখতে হবে কেন? কারণ আপনি সচেতন নাগরিক। এবং রপ্তানি কেন করতে হবে? ডলার নাই তাই। যত বেশি রপ্তানি করবো তত বেশি ডলার আসবে। সো এই ব্যাপারগুলো সেই কারণে কিন্তু ইম্পর্টেন্ট। তারপর সর্বোচ্চ আমদানি করা হয় কোন দেশ থেকে? আমাদের কিন্তু ভাই আমদানি কমাইতে হবে। রপ্তানি যত বাড়াবো ডলার তত বেশি আসবে, আমদানি যত কমাবো ডলার তত কম যাবে। আমাদের টার্গেট কি? ডলারটাকে ধরে রাখা। যত কম আমদানি করব তত আবার গচ্ছিত ডলার থেকে যাবে। তো আমরা সর্বোচ্চ আমদানি করি কোন দেশ থেকে? হ্যাঁ, সঠিক উত্তর আমরা জাবেদের কাছ থেকে পেয়েছি, ইমতিয়াজ বাবুর কাছ থেকে পেয়েছি, সেলিমের কাছ থেকে পেয়েছি, সবুজ, অপু, তারপর হচ্ছে মাসুমা রহমান, স্বর্ণা বিশ্বাস, সবার উত্তর সঠিক। আমরা চায়না থেকে, চীন থেকে। তারপর হচ্ছে আয়েশার উত্তর সঠিক, শত ডানা প্রজাপতির উত্তর সঠিক, সুপ্তিদের উত্তর সঠিক। তারপর হচ্ছে মাতুব্বর, রব মাতুব্বরের উত্তর সঠিক, জান্নাত মায়ের উত্তর সঠিক, সুমির উত্তর সঠিক। রাইট। আমরা সর্বোচ্চ পরিমাণ রপ্তানি করি চীন থেকে, তবে চীন থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ডলারের অঙ্কে বেশি আমদানি করি। রপ্তানি আমদানি করি ডলারের অঙ্কে, কিন্তু যদি পণ্য গণনা করি তাহলে কিন্তু সবচেয়ে বেশি আমদানি করি আমরা ভারত থেকে, পণ্যের হিসাবে সংখ্যার দিক থেকে ভারত। আর ডলারের অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে। তাহলে যদি বলে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন দেশ থেকে? চীন থেকে। যদি বলে সংখ্যার হিসাবে, পণ্য গুণে গুণে সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি আমদানি করা হয়, প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের আমদানি করা হয় ভারত থেকে। তাহলে ভারত থেকে সংখ্যার হিসাবে বেশি, আর ডলারের হিসাবে বেশি হচ্ছে চীন। হ্যাঁ, পণ্যের হিসাবে ভারত থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সঠিক উত্তর। চলুন আমরা পরের কোশ্চেনে যাই। দেশে বর্তমানে ইপিজেড কয়টা? ইপিজেড নিয়ে কোশ্চেন করতে পারে। দেশে বর্তমানে ইপিজেড কয়টা? কেন ইপিজেড নিয়ে কোশ্চেন করবে? কারণ ইপিজেড এর মানে এক্সপোর্ট প্রসেসিং জোন। আমার ভাই এক্সপোর্ট বাড়াইতেই হবে, আর কোনো উপায় নাই। ডলার আমি পাবো থেকে? এক্সপোর্ট বাড়াইতে হবে। এক্সপোর্ট বাড়ানোর সূতিকাগার কে? এই এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। বাংলাদেশে বর্তমানে ইপিজেড এর সংখ্যা কয়টি? আচ্ছা, রব মাতুব্বর, আপনার উত্তর কিন্তু হয় নাই। তারপর হচ্ছে আশরাফুল ভাই, আপনার উত্তর কিন্তু হয় নাই। তারপর হচ্ছে মুসাম্মদ চায়না, আপনার উত্তর হয় নাই। মাসুমা, আপনার উত্তর হয় নাই। বাকিদের উত্তর হচ্ছে বর্তমানে আমাদের দেশে ইপিজেড হচ্ছে 10টি। বর্তমানে আমাদের দেশে ইপিজেড কয়টি? আমরা উত্তর দিব 10টি। সেখানে সরকারি কয়টি? সরকারি হচ্ছে 8টি, আর বেসরকারি বেসরকারি হচ্ছে 2টি। সরকারি হচ্ছে 8টি এবং বেসরকারি হচ্ছে 2টি। এই টোটাল 10টা ইপিজেড বর্তমানে বাংলাদেশে আছে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি এবং কত সালে? বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি এবং কত সালে? বাংলাদেশের প্রথম ইপিজেড সরকারি 8টি। রাইট, সরকারি 8টি সঠিক, বেসরকারি 2টি। বেসরকারি 2টা কোনটা কোনটা? কে কে বলতে পারবেন আমাকে? বেসরকারি 2টা কোনটা কোনটা? একটা হচ্ছে সেই চট্টগ্রামের কথা বলতে চাই না, তারপরে তো চলে আসে, কি করবো বলেন? চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এবং চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী ইপিজেড। ওই বেসরকারি 2টাই চট্টগ্রামে, একটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, আরেকটা হচ্ছে
কর্ণফুলী ইপিজেড, ওই দুইটা হচ্ছে বেসরকারি। আর সরকারি প্রথম যে ইপিজেডটা আছে, দেশের প্রথম ইপিজেড, আপনাকে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি এবং কত সালে প্রতিষ্ঠিত, আপনি উত্তর দিবেন 1983 সালে চট্টগ্রাম ইপিজেড। 1983 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ইপিজেড হচ্ছে বাংলাদেশের প্রথম ইপিজেড। দ্বিতীয়টা ঢাকা, আমাদের সাভারে অবস্থিত। ঢাকায় যে ইপিজেড সেটা কিন্তু দ্বিতীয়। সেকেন্ড পাবলিক হচ্ছে ঢাকা, সেকেন্ড পাবলিক হচ্ছে ঢাকা। সরকারি ইপিজেড হচ্ছে 8টা। আর দেশের সবচেয়ে বড় ইপিজেড বানানো হয় নাই, বানানো হচ্ছে, সেটা কোথায়? অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছি, একটু সামারি করে দেই। বাংলাদেশের ইপিজেড কয়টা, বিসিএস এ কোয়েশ্চেন করতে পারে, বা ভাইবাটা শুরু হতে পারে এইসব কোয়েশ্চেন দিয়ে 10টি। যখনই আপনি ভাইবাতে বলবেন ইপিজেড 10টা, তখন স্যার আপনারা জিজ্ঞেস করবে সম্পূরক প্রশ্ন সরকারি কয়টা, 8টা, বেসরকারি কয়টা, 2টা। এরপরে স্যার সম্পূরক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে প্রথম ইপিজেড কোনটা, আপনি বলবেন চট্টগ্রাম ইপিজেড। তারপর আপনাকে জিজ্ঞেস করবে দ্বিতীয় ইপিজেড কোনটা, আপনি বলবেন ঢাকা ইপিজেড। বেসরকারি ইপিজেড 2টা, একটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, আরেকটা হচ্ছে কর্ণফুলী ইপিজেড। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে মিরের সরাইটা কিন্তু ভাইয়া ইপিজেড না, সেটা অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল, মিরের সরাইটা কিন্তু ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চল। দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন হচ্ছে মিরের সরাই, ফেনী থেকে শুরু করে চট্টগ্রামের মিরের সরাই পর্যন্ত, সেটা ইকোনমিক জোন। ইপিজেড আর ইজেড সেম জিনিস না, ভিন্ন জিনিস। বাংলাদেশের নির্মাণাধীন সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালীতে বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেড যেটা, সেটা নির্মিত হচ্ছে, এখনো হয় নাই। ওইটা নিয়ে খুব বেশি কোয়েশ্চেন হয়তো বা করবে না। আপনাকে কোয়েশ্চেন করতে পারে কৃষি ভিত্তিক, অনেকবার বিসিএস এ আসছে, বিভিন্ন জব পরীক্ষায় এমসিকিউ আকারে আসছে, বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটি? হ্যাঁ, জাবেদুর রহমানের উত্তর সঠিক। বঙ্গবন্ধু ইকোনমিক জোন মিরসরাই, যেটা বেজার আওতাভুক্ত। বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বিইজেডএ, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তারা এরকম ইকোনমিক জোন তৈরি করবে 100টা। তারা 100টা এরকম অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মিরসরাই। হ্যাঁ, আমি সঠিক উত্তর পাচ্ছি, কৃষি ভিত্তিক, রাইট, কৃষি ভিত্তিক ইপিজেড, কৃষি ভিত্তিক ইপিজেড, কৃষি ভিত্তিক ইপিজেডটা হচ্ছে উত্তরা ইপিজেড, যেটা নীলফামারীতে। দেখি আপনারা কি লিখছেন, কৃষি ইপিজেড নীলফামারী, এক্স্যাক্টলি নীলফামারীতে কৃষি ইপিজেড, সেটা হচ্ছে কৃষি ভিত্তিক ইপিজেড, উত্তরা ইপিজেড, নীলফামারীতে অবস্থিত, রাইট। আর যদি আপনাকে অর্থনৈতিক অঞ্চল নিয়ে প্রশ্ন করে, অর্থনৈতিক অঞ্চল ইংলিশে বলে ইকোনমিক জোন, এটাও রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোই তৈরি হবে, এবং এদেরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এবং বাংলাদেশ সরকারের প্ল্যান হচ্ছে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চলের 100টা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করব। ওকে, নূরজাহান আক্তার, আপনার ক্লাস ভালো লাগতেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ক্লাসটা ভালো লাগার জন্য। ওকে, তাহলে এখান থেকে আমাদের বেশ কিছু তথ্য আমরা পেলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি না? সবাই উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। চলুন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, দেশে বর্তমানে কয়টা সমুদ্র বন্দর রয়েছে? যে হারে টিকাইছে সারাটা কি প্রশ্ন করার সময় পাবে? হ্যাঁ, প্রশ্নের উত্তর না পারলে আপনারা ভাগাই দিবে তাড়াতাড়ি, প্রশ্নের উত্তর না পারলে আপনারা তাড়াতাড়ি ভাগাই দিবে। কিন্তু আপনি যদি পারেন, স্যার আপনার প্রতি টাইম ইনভেস্ট করবে, অনেক কোশ্চেন করবে স্যার আপনাকে, যদি আপনি উত্তর দিতে পারেন। আর যে পারবে না তাকে 2-1টা উত্তর দিয়ে ভাগাই দিবে। এই জন্য উত্তর পারতে হবে, বেশি নাম্বার পারার জন্য উত্তর পারতে হবে। আচ্ছা,
বর্তমানে বাংলাদেশে সমুদ্র বন্দর হচ্ছে 3টা। সমুদ্র বন্দর হচ্ছে 3টা। নির্মাণাধীন গুলো আমরা হিসাবে আনবো না ভাই, আমরা উত্তর দিব কয়টা সমুদ্র বন্দর আমাদের আছে? 3টা আছে। কি কি আছে? সবচেয়ে পুরাতন চট্টগ্রাম বন্দর, তারপরে হচ্ছে মংলা বন্দর, এরপর বলেন চট্টগ্রাম মংলা তো হইল, এরপরের বন্দরের নাম কি এটা আপনারা বলেন। বাংলাদেশের সর্বশেষ সমুদ্র বন্দর কোনটি? কে বলতে পারবেন সর্বশেষ সমুদ্র বন্দর কোনটি? সর্বশেষ সমুদ্র বন্দর কোনটি জিজ্ঞেস করলে কি উত্তর দিবেন? সর্বশেষ সমুদ্র বন্দর ইব্রাহিম রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাভেদের উত্তর সঠিক। পায়রা পটুয়াখালীর পায়রায় অবস্থিত। এটা পটুয়াখালীর উপরে কিন্তু আমাদের অনেক বেশি ফোকাস। পটুয়াখালীতে আমরা দেখেন সমুদ্র বন্দর বানাচ্ছি, পটুয়াখালীতে আমরা পাশাপাশি আমরা বানাতে যাচ্ছি পটুয়াখালীতে বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেড। এবং গভীর সমুদ্র বন্দর বলতে আমরা যা বুঝি, আমাদের গভীর সমুদ্র বন্দর কিন্তু এই পায়রা সমুদ্র বন্দর। এরপরে আমরা আসলে মাতারবাড়িতে কিন্তু হচ্ছে, বানানো শেষ হয় নাই। মাতারবাড়িটা আসলে প্রকৃত গভীর সমুদ্র বন্দর, যেখানে আসলে অনেক ডেপথ ভেসেল ঢুকতে পারবে। রামনাবাদ চ্যানেল তৈরি করা হচ্ছে, সেই রামনাবাদ চ্যানেল দিয়ে মাতারবাড়িতে প্রবেশ হবে। সেটা বানাচ্ছে ভাই, বানানো শেষ হয় নাই। মাতারবাড়িটা নির্মাণাধীন। মাতারবাড়ি হয়ে গেলে তখন আমাদের 4টা হবে এবং মাতারবাড়িটা সবচেয়ে গভীর হবে, অনেক বড় বড় জাহাজ আমরা ঢুকাতে পারবো। তাহলে মাতারবাড়িটা কিন্তু আমাদের 3টার মধ্যে হবে না। আমাকে জিজ্ঞেস করলে উত্তর দিব 3টা, আর বানাচ্ছে মাতারবাড়ি বানাচ্ছে। মংলা বন্দরের কাছে কে আছেন? তানিয়া আক্তার, মংলা বন্দরের কাছে। ওকে, আমি মংলা বন্দরে গিয়েছি, সুন্দরবনে গিয়েছি। সুন্দরবনে যাওয়ার সময় এই মংলা বন্দর যেতে হয়। ওকে, আচ্ছা। আনারুল ইসলাম রুমি, আমাকে অচেনা লাগতেছে আপনার? অচেনা লাগতেই পারে, আমি অনেকদিন পরে আমার গাল খালি করে ফেলেছি, তাই আয়নার দিকে তাকালে আমি নিজেই মাঝে মাঝে নিজেকে চিনি না। আপনাদের কাছে তো অচেনা লাগতেই পারে। চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের রিনা খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হওয়ার জন্য। চলুন আমরা পরের কোয়েশ্চেনে যাই। আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে, দেশে কয়টা নদী বন্দর আছে? ফার্স্ট আমাকে বলে ফেলেন, দেশে কয়টা নদী বন্দর আছে? হালদা নদীর পারে বসবাস হচ্ছে জাভেদুর রহমানের। হালদা নদীর পারে আমি অনেক সময় কাটিয়েছি, তার কারণটা হচ্ছে, হালদা নদীর পারে সময় কাটানোর কারণ হচ্ছে, আমার যে থিসিস ছিল, সেই থিসিসের সাবজেক্ট ছিল টাইডাল পাওয়ার প্লান্ট। আমার থিসিসের সাবজেক্ট ছিল টাইডাল পাওয়ার প্লান্ট, অর্থাৎ জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করার একটা থিসিস আমি করেছিলাম। একাডেমিক থিসিস ছিল, ফাইনাল ইয়ার থিসিস ছিল আমার, এবং সেটার লোকেশনটা ছিল হালদা নদী। সেই জন্য হালদা নদীতে আমার অনেক সময় কাটাতে হয়েছে। এবং সেই হালদা নদী কিন্তু এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র মাছের। এই তো সঠিক উত্তর চলে আসছে। এই 35টার যুগে তো ভাই আমরা নাই, আমরা 42টার যুগেও নাই। নদী বন্দর হচ্ছে আমাদের বর্তমানে 46টা, রাইট? 46টা। আমাদের একটা আপডেট তথ্য নিতে হবে, আমাদের বর্তমানে নদী বন্দর কয়টা? আমরা উত্তর দিব 46টা। আপনারা যারা দিচ্ছেন ঠিক আছে, একসময় তো 43টা ছিল, অবশ্যই একসময় ছিল, কিন্তু বর্তমানে আমরা উত্তর দিব হচ্ছে 46টা। একসময় 43টা অবশ্যই ছিল, বর্তমানে আমাদের উত্তর হবে 46টা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন হঠাৎ ফ্রেশ হওয়ার কারণ 41তম বিসিএস এ আমাকে আগামী রবিবার যোগদান করতে হবে এবং সেই কারণে আপডেটের ছবি লাগবে। তো সেই আপডেটের ছবি তোলার জন্য ফ্রেশ হয়ে গেছি। তাহলে বর্তমানে বাংলাদেশের নদী বন্দর কয়টি? আমরা বলবো 46টি, রাইট। তারপর আমাদের জিজ্ঞেস করতে পারে দেশে বর্তমানে স্থলবন্দর কয়টি? আপডেট তথ্য দেখি কে বলতে পারেন। এটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতে হয়তো বা জিজ্ঞেস করবে না। হ্যাঁ, বর্তমানে নদী বন্দর 46টি। হঠাৎ ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে ছবি তুলতে হবে, ছবি তুলে আগামী রবিবার 41তম বিসিএস এ যোগদান করতে হবে, সেই জন্য ফ্রেশ হয়ে গিয়েছি ভাইয়া।
হ্যাঁ, রাত 9টায় আরেকটা আছে, রাত 9টায় আমরা আইসিডি নিয়ে পড়াশোনা করব, এবং আইসিডি নিয়ে আমি এবং মামিনুল স্যার একসাথে আপনাদের সাথে অংশগ্রহণ করব ক্লাসে। হ্যাঁ, সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। সঠিক উত্তর স্থলবন্দর হচ্ছে 25টি। স্থলবন্দর 25টি, রাইট। স্থলবন্দর 25টি। এগুলো বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আর যেহেতু বিসিএস পরীক্ষা আপনার চলে আসছে, সো আমরা লিখলাম। এরপর এই যে বিখ্যাত ব্যক্তি, আমাদের জন্য কুখ্যাত, আমাদের ইতিহাসে এই বেটা খুবই কুখ্যাত, এবং গত বছর এই বেটা মরে গেছে। গত নভেম্বরে এই বেটা মইরা যাওয়ার কারণে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই যে এই বেটা হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার এই বেটা কি করছে জানেন? 1971 সালে আমাদের বিরোধিতা করছে এবং আমাদেরকে বলছে আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি, আমেরিকার ভয়ে আমরা মাথা নত করে নেই, আমরা যেহেতু স্বাধীনতা পেয়ে গেছি সেই কারণে এই বেটা বলছে আমাদেরকে তলাবিহীন ঝুড়ি। আমরা যা কিছু অ্যাচিভ করি না কেন, বাস্কেটবলের ঝুড়িতে যেমন বটমলেস, বাস্কেটবলে আপনি যত জিনিসই দেন না কেন নিচ দিয়ে পড়ে যাবে, কারণ বটম নাই। বটমলেস বাস্কেট বলছে আমাদেরকে এই হেনরি কিসিঞ্জার। এই বেটা আমাদেরকে বলছে তলাবিহীন ঝুড়ি। আমেরিকার তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল। এই বেটা মরে গেছে গত বছর নভেম্বরে, এই জন্য বেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই হেনরি কিসিঞ্জারের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়ার কথা ছিল একজনকে, কিন্তু সে বলছে এই কিসিঞ্জারের লগে আমি নোবেল পুরস্কার নেই না। কে বলছে এই কথা? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছিল কিসিঞ্জার এবং অন্য এক ব্যক্তিকে। কিসিঞ্জার এবং অন্য এক ব্যক্তিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ছিল 1973 সালে। কিসিঞ্জার এবং ওই বেটাকে, ওই বেটা বলছে এই কিসিঞ্জারের সাথে শান্তিতে নোবেল পুরস্কার আমি নিব না। সেই বেটার নাম কি দেখি, কে বলতে পারেন? তৌকির বলে দিয়েছেন, রাইট। আচ্ছা, তাহলে এই যে কিসিঞ্জার মিয়া, তার সাথে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছে কে? সঠিক উত্তর নাহিদ তাসরিন বলছেন 46তম বিসিএস। না ভাইয়া, আমি 46তম বিসিএস আর দিব না, আর বিসিএস দিব না, টায়ার্ড হয়ে গেছে বিসিএস দিতে দিতে। 41তমতে যোগদান করে চাকরি বাকরি করব। এখন আপনাদের জন্য আমি রয়েছি। দেখি, লিডার্থ, রাইট, সঠিক উত্তর। আয়েশা উত্তর দিয়েছেন সঠিক উত্তর, আলামিনের উত্তর সঠিক। তারপরে হচ্ছে সবার আগে উত্তর করছেন কিন্তু কমেন্ট চলে যায়, এটা হলো প্রশ্ন, সমস্যা। আচ্ছা, আমি পড়তে পড়তে অনেক কমেন্ট চলে যায়। লিডার্থ, লিডার্থ এই ব্যাটা হচ্ছে প্রত্যাখ্যান করছে 1973 সালে। লিডার্থর বাড়ি ছিল ভিয়েতনাম। এই ভিয়েতনাম রাশিয়ার সাথে মূলত আমেরিকার স্নায়ুযুদ্ধ, বাট ব্যাটারা এমন চালাক, দুইজন রাশিয়া আর আমেরিকা যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধ করবে গিয়ে কোথায়? যুদ্ধ করবে গিয়ে কোরিয়াতে। কোরিয়াকে যুদ্ধ করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভেঙে ফেলছে। যুদ্ধ করবে গিয়ে ভিয়েতনামে, ভিয়েতনামকে তখন ভেঙে ফেলছিল উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। এবং পরবর্তীতে লিডার্থর সাথে শান্তি চুক্তি করে, এবং সেই শান্তি চুক্তির উপরে ভিত্তি করে আরো 3 বছর পরে 1976 সালে গিয়ে ভিয়েতনাম যুদ্ধটা শেষ হয়। এবং এই যে চুক্তিটা করছে, চুক্তির কারণে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়েছে। চুক্তিটা করছে লিডার্থ আর হেনরি কিসিঞ্জার, এবং তাদের এই চুক্তির কারণে ভিয়েতনাম যুদ্ধটা শেষ পর্যন্ত থামছে। কিন্তু এই লিডার্থ বলছে যে যাদের কারণে আমাদের দেশে এই যুদ্ধটা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু উত্তর দক্ষিণ ভিয়েতনামকে আলাদা রাখতে পারে নাই, তারা একসাথে হয়ে গেছে। যাদের কারণে এই যুদ্ধ হয়েছে তাদের সাথে আমি এই নোবেল পুরস্কার নিব না। সে প্রত্যাখ্যান করছে শান্তিতে নোবেল পুরস্কার। আর কিসিঞ্জার বেটা কিন্তু প্রচুর কিসিঞ্জারি বুদ্ধি আছে। সে করছে কি জানেন? যখন আপনার 1949 সালে যখন আপনার এই চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করছে, চীনে যখন গণতন্ত্রটা শেষ হয়ে গেছে, কমিউনিস্টরা ক্ষমতা দখল করে সমাজতন্ত্র বা কমিউনিজম চালু করার চেষ্টা করছে, তখন কিন্তু আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমেরিকার সাথে চীনের সম্পর্ক ছিল না। আর চীনের যারা গণতন্ত্রপন্থীরা ছিল তারা চলে গেছে মূলত তাইওয়ানে।
তাইওয়ানের সাথে মূলত আমেরিকার সম্পর্ক ছিল, এখনো আছে। কিন্তু মাঝখানে 1971 সালে তখন কিন্তু চীন এবং ইউএসএ, চায়না আর ইউএস এর মাঝে সুসম্পর্ক তৈরি হয় 71 সালে, এবং চায়না এবং ইউএস এর মাঝে সুসম্পর্ক তৈরি করে কিন্তু এই হেনরি কিসিঞ্জার। পরবর্তীতে চায়না যখন পাওয়ারফুল হয়ে ওঠে, বাণিজ্যতে চায়না তখন শক্তিশালী হয়ে ওঠে, তখন আসলে আর ওদের সাথে, চায়নার সাথে ইউএস এর সম্পর্ক ছিল না। 2018 সালে মূলত বাণিজ্য যুদ্ধে তারা লেগে যায়। 2018 সালে চায়না ইউএস এ বাণিজ্য যুদ্ধে লেগে যায়। তবে কিসিঞ্জারের সহায়তায়, কিসিঞ্জারি বুদ্ধির কারণে 1971 সালে কিন্তু ইউএসএ এবং চায়না সুসম্পর্ক তৈরি করে, এবং তার উপর ভিত্তি করে তাইওয়ানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে ভাগায় দিয়ে চায়না, এই সুসম্পর্কের কারণে চায়নাকে সেই নিরাপত্তা পরিষদের দায়িত্ব দেওয়া হয়। তাইওয়ানকে ভাগায় দিয়ে চায়নাকে নিয়ে আসছে এই কিসিঞ্জার বেটা। ওকে, লিরাক্ত রাইট। ওকে, চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বেজে গেছে 8:13। আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ আগাতে থাকি। চলেন আমরা পরের কোশ্চেন গুলোতে যাই। পরের কোশ্চেনটা কি? সুপার্জিত স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য দুইটার ভাস্করকে। এই ভাস্কর তিনিও কিছুদিন আগে মারা গেছেন, সেই কারণে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। সুপার্জিত স্বাধীনতা, এটা অনেকেই হয়তো দেখছেন, এটা হচ্ছে টিএসসি তে। এবং এই যে স্বাধীনতা সংগ্রাম ফুলার রোডে, এটা কিন্তু বিশাল এলাকা জুড়ে এই ভাস্করটা। এটাও ঢাকা ভার্সিটির এলাকাতেই, ফুলার রোড, ঢাকা ভার্সিটির ফুলার রোডে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। আর টিএসসির মোড়ে যেখানে আপনারা এই মরিচ চা খান, তেঁতুল চা খান, সেই জায়গাটাতে এই সুপার্জিত স্বাধীনতা। এবং সেটার এই সবাই উত্তর পাচ্ছেন। এটা হচ্ছে মিহিরুন সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে জাভেদ সঠিক উত্তর দিয়েছেন, আফরোজ মৌসুমী সঠিক উত্তর দিয়েছেন, তারপরে হচ্ছে আলামিন সঠিক উত্তর দিয়েছেন। রাইট, সঠিক উত্তর শামীম শিকদার। উনি হচ্ছেন এই দুইটা, কিছুদিন আগে মারা গেছেন, তাই ইম্পর্টেন্ট। শামীম শিকদার হচ্ছে এই দুইটা ভাস্কর, এর ভাস্কর্যের ভাস্কর। উনার ভাই ছিল কিন্তু সেই বিপ্লবী সিরাজ শিকদারের বোন কিন্তু শামীম শিকদার। আমি যদিও ছোটবেলায় ভাবতাম যে শামীম শিকদার হয়তো ছেলে হবেন, কিন্তু উনি হচ্ছেন নারী। উনি হচ্ছেন বিপ্লবী সিরাজ শিকদারের বোন শামীম শিকদার। ছোটবেলায় যদিও আমি শামীম শিকদারকে আসলে পুরুষ ভাবতাম, কিন্তু না, উনি হচ্ছেন সিরাজ শিকদারের বোন। শামীম শিকদার এই দুইটার ভাস্কর। ওকে, চলুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে, গাজায় গণহত্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? আমাদের যে রোহিঙ্গা গণহত্যা হচ্ছিল, মানে আমাদের পাশেই মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা, সেইখানে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? রোহিঙ্গা গণহত্যায় মামলা করে কোন দেশ? আর গাজার গণহত্যায় মামলা করে কোন দেশ? গাজার গণহত্যায় মামলা করে কোন দেশ? রোহিঙ্গা গণহত্যাটা হয়তোবা আসলেও আসতে পারে, খুব বেশি তো আর পুরান হয় নাই। রোহিঙ্গা গণহত্যাও আসতে পারে। রোহিঙ্গা গণহত্যায় মামলা করে হচ্ছে গাম্বিয়া, আফ্রিকার দেশ গাম্বিয়া। আর সঠিক উত্তর আশারাজ দিয়েছেন, রোহিঙ্গায় গাম্বিয়া। ইমতিয়াজ বাবুর উত্তর সঠিক, লাকি উত্তর সঠিক। ওকে, রাইট, সঠিক উত্তর দিচ্ছেন আপনারা। গাজায় যে এরকম পাশবিক নরহত্যা চালাচ্ছে, সেই জন্য মামলা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবং এই আন্তর্জাতিক আদালত কিন্তু জানুয়ারিতে 2024-এ, সম্ভবত 24 জানুয়ারি, তারিখ তো ইম্পর্টেন্ট, জানুয়ারি 2024-এ কিন্তু গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক আদালত রায়ও দিছে। কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় তো আর ইসরায়েল মানে না, সেই কারণে গণহত্যাও বন্ধ হয় নাই। কিন্তু দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যা বন্ধের জন্য, রাইট, গাজায় গণহত্যা বন্ধের জন্য মামলাটা করে দক্ষিণ আফ্রিকা। আর গাম্বিয়া মামলা করে
রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধের জন্য। সঠিক উত্তর আপনাদের। হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় এবং গাজায় নিয়ন্ত্রণ গ্রহণ করে কত সালে? দুইটা ব্যাপারে ইম্পর্টেন্ট। হামাস, হ্যাঁ রাইট শাহিনুর, সঠিক উত্তর। যারা উত্তর দিচ্ছেন সবার উত্তরই সঠিক, হয়তো সবার কমেন্ট পড়তে পারতেছি না, কিন্তু উত্তর দিচ্ছেন মানে আপনারা মোটামুটি ভালোই পারেন। জাবেদ, আন্দাজে উত্তর দিলে কিন্তু ভাইয়া হবে না। হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়? হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় এবং গাজার কন্ট্রোল, নিয়ন্ত্রণ তারা কখন দখল করে? হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়? 65 কেন বলতেছেন? এই তো ইমতিয়াজ বাবুর উত্তর সঠিক। 65 কেন বলতেছেন আপনারা? আমি তো বুঝতেছি না। হ্যাঁ রাইট, মিঠুনের উত্তর সঠিক। 1987 সালে। হামাস তো পুরাতন সংগঠন না, হামাস হচ্ছে 1987 সালে প্রতিষ্ঠিত হয়। 1987 সালে। হ্যাঁ রনি, রাইট, রনি ডেট সহ বলে দিচ্ছে আমাকে। আমাদের ডেট ইম্পর্টেন্ট না সাল ইম্পর্টেন্ট। রুনির উত্তর সঠিক, রাইট। ইমতিয়াজ তো আগেও সঠিক উত্তর দিয়েছেন, রাইট। আখির উত্তর সঠিক, শরীফুলের উত্তর সঠিক, সুমির উত্তর সঠিক। ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে হামাস 1987 সালে মূলত প্রতিষ্ঠিত হয় এবং 2006 সালে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনে কিন্তু ওরা ফাতাকে, ফাতার নাম শুনছেন, ফাতাকে কিন্তু পরাজিত করে। ফাতাকে পরাজিত করে তারা মূলত সংসদে বসে। তাহলে তারা ফিলিস্তিনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়। তারা 2006 সালে ফিলিস্তিনে যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনে কিন্তু ফাতাকে পরাজিত করে, ফাতাহ নামের যে সংগঠনটা ছিল যারা গাজার নিয়ন্ত্রণ ছিল, তাদেরকে পরাজিত করে 2006 সালে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে গাজাতে এই হামাস। এবং তারা ফুল কন্ট্রোল, যদি বলি 6 তো তারা ইলেকশনে জিতছে, কিন্তু পুরাপুরি কন্ট্রোলের জন্য যে গাজা ওয়ার হয়েছে, সেই পুরাপুরি কন্ট্রোলটা কিন্তু তারা পাইছে 2007-এ। ফুল কন্ট্রোল যদি বলেন, ফুল কন্ট্রোল পাইছে 2007-এ, আর ইলেকশনে জয়লাভ করছে 2006-এ। ইলেকশনে জয়লাভ করছে 2006-এ, আর পূর্ণাঙ্গ কন্ট্রোল পাওয়া গেছে 2007-এ। হ্যাঁ, আশাবাজের উত্তর সঠিক। তাহলে হামাস প্রতিষ্ঠিত হয় 1987 সালে এবং পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ দখল করে হচ্ছে 2007-এ, তবে ইলেকশনে জয়লাভ করে 2006-এ। হ্যাঁ সঠিক উত্তর দিচ্ছেন। এই কোশ্চেনটা মনে হয় অনেকের কাছে কঠিন হয়ে যাচ্ছে, উত্তর কম পাচ্ছি। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যেতে পারি। পরের কোশ্চেন হচ্ছে, হুতি কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন? এরাও কিন্তু এখন ভাইটাল ফ্যাক্টর পালন করতেছে। হুতিরা, এরা কোন দেশের গেরিলা সংগঠন? ফুল কন্ট্রোল 2007, শাহিন আক্তার, রাইট। ফুল কন্ট্রোল, পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ 2007 থেকে। আর এর আগে 2006-এ তারা মূলত ইলেকশনে জয়লাভ করে ফাতাকে পরাজিত করে। ওকে, সানজিদ আক্তার, রাইট উত্তর। তাহলে এই হুতিরা হচ্ছে, তৌকিরের উত্তর সঠিক, তৌকিরের উত্তর সঠিক। তারপর হচ্ছে শাহাদাতের উত্তর সঠিক, আশরাফুলের উত্তর সঠিক, হাসি খাতুনের উত্তর সঠিক, ইব্রাহিমের উত্তর সঠিক, ইমতিয়াজের উত্তর সঠিক, আফরোজ মৌসুমীর উত্তর সঠিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হুতি হচ্ছে মূলত ইয়েমেনের সংগঠন, ইয়েমেনের সংগঠন হচ্ছে হুতি, রাইট। রাজধানী সানা এবং হুদাইয়ার নিয়ন্ত্রণ রাখছে। সাবাস, কি নাম আপনার? আপনার নাম তো পড়তে পারলাম না, কমেন্ট চলে গেছে। উনি আরো ভালো উত্তর দিচ্ছেন। হুতিদের নিয়ন্ত্রণে আছে রাজধানী সানা এবং হুদাইদা বন্দর, এই দুটা বন্দর হুতিদের নিয়ন্ত্রণে, রাইট 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 রাইট, থ্যাংকস। পরের কোশ্চেনে যদি চলে যাই, হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন? হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন? যারা উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদের উত্তর সঠিক,
আচ্ছা, রনি মজুমদার, এই তো রনি আমাকে আরো তীব্র উত্তর দিয়েছিলেন, কিন্তু আপনার নাম পড়ার আগেই চলে গেছিল উত্তর। হ্যাঁ, লেবানন, রাইট। হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক গেরিলা সংগঠন। লেবানন ভিত্তিক গেরিলা সংগঠন হচ্ছে হিজবুল্লাহ, এক্স্যাক্টলি। ইরান কোত্থেকে নিয়ে আসতেছেন? ইরান না, লেবানন ভিত্তিক গেরিলা সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক গেরিলা সংগঠন হচ্ছে হিজবুল্লাহ, রাইট। লেবানন যারা বলতেছে তাদের উত্তর সঠিক। চলুন আমরা পরের উত্তরে চলে যাই। কোন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান করেন? একটু ডেপথের কোশ্চেন। কোন চুক্তির মাধ্যমে? হ্যাঁ, 26 তারিখের জন্য, সবার জন্য 26 তারিখের জন্য অসংখ্য দোয়া। 26 তারিখের জন্য সবাইকে শুভকামনা। হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সংগঠন, রাইট। কোন চুক্তির মাধ্যমে ইউএসএ ইউক্রেনের কাছে অস্ত্র বেচে? রনি মজুমদার, ধন্যবাদ আপনাকে। অবশ্য আংশিক লিখছেন, তারপরেও এমসিকিউ এর জন্য এইটুকুই যথেষ্ট। রনি মজুমদারের উত্তর আবারও সঠিক, এবং রনি মজুমদার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। উনি ভালো পড়াশোনা করছেন। এই কোশ্চেন গুলা কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করেন, নিয়মিত পত্রিকা পড়েন, তাদের জন্য খুবই সহজ, বাকিদের জন্য কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কোন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান করে? চুক্তির নাম হচ্ছে ডেমোক্রেসি ডিফেন্স। ওদের টার্গেট হচ্ছে ডেমোক্রেসি ডিফেন্স করবে। কারণ কি? কারণ হচ্ছে রাশিয়াতে তো ডেমোক্রেসি নাই, তাদের সেখানে কমিউনিজম। তো কমিউনিজম অ্যাটাক করছে, ডেমোক্রেসিকে ডিফেন্স করতে হবে, সেজন্য নাম দিয়েছে ডেমোক্রেসি ডিফেন্স। ল্যান্ড লিজ অ্যাক্ট, ডেমোক্রেসি ডিফেন্স করার জন্য ল্যান্ড লিজ অ্যাক্ট তারা করেছে, করে তারা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে, রাইট। ল্যান্ড লিজ মনে রাখতে পারলে আপনি আনসার সঠিক করে আসতে পারবেন, রাইট। ল্যান্ড লিজ চুক্তি বা ল্যান্ড লিজ অ্যাক্ট, ডেমোক্রেসি ডিফেন্স ল্যান্ড লিজ অ্যাক্টের মাধ্যমে মূলত এই কাজটা করা হয়। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছেন যারা। বাশার মন্ডল সঠিক উত্তর দিয়েছেন, রাইট। তারপর হচ্ছে আকলিমা সঠিক উত্তর দিয়েছেন। যারা উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন পরের কোশ্চেনে যাই। বর্তমানে ন্যাটোর দেশ কয়টি? অসংখ্যবার পরীক্ষায় আসছে। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটোর দেশ কয়টা এটা একটু আমাকে বলেন। ন্যাটোর দেশ কয়টা? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। অসংখ্যবার পরীক্ষায় আসছে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন দেশ হচ্ছে 12টি। ন্যাটো যখন 1949 সালে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালীন দেশ হচ্ছে 12টা। আর আমরা যে বলি স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধের সূচনা কিন্তু মূলত ওই পারস্য প্যাক্ট আর এই ন্যাটোর মাধ্যমে। পারস্য প্যাক্ট তো পরে হয়েছে, 56 সালের দিকে হয়েছে। ন্যাটো হচ্ছে প্রথমেই স্নায়ুযুদ্ধ সূচনার পিছনে অন্যতম ভূমিকা রাখছে। আর বর্তমান দেশ, হ্যাঁ সবার উত্তর সঠিক হচ্ছে দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে 32টি। সঠিক উত্তর হচ্ছে ন্যাটোর বর্তমান দেশ 32টি। ওই শেষ যে দুইটা দেশ ফিনল্যান্ড আর সুইডেন, ওই দুইটাকে তুরস্ক ভালোই মোচড় দিছে। তুরস্কের কারণে আসলে অনেকদিন দেরি হয়েছে। জল ঘোলা করছে মূলত এরদোগান, টার্কি, তুরস্ক। বর্তমানে দেশ হচ্ছে 32টা। শেষ দুইটা হচ্ছে ফিনল্যান্ড আর সুইডেন। ওনারা হচ্ছে শেষ দুইটা দেশ, রাইট। 32টা সঠিক উত্তর। ন্যাটো অলওয়েজ ইম্পর্টেন্ট। ন্যাটোর সবাই তো ইউরোপীয়, দুইটা দেশ ইউরোপিয়ান না। আপনাকে জিজ্ঞেস করতে পারে
ন্যাটোভুক্ত কয়টা দেশ ইউরোপে? আপনি বলবেন ন্যাটোভুক্ত 32টা দেশের মধ্যে 30টা দেশ ইউরোপে, আর 2টা দেশ ইউএসএ আর কানাডা, তারা হচ্ছে উত্তর আমেরিকাতে। বাকি 30টা দেশই কিন্তু ইউরোপে। হ্যাঁ, ন্যাটোর নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, এক্স্যাক্টলি, এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। তারপর চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ এবং প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে কোন দেশ? চাঁদে অবতরণ করছে এমন 4 নাম্বার দেশ, কিন্তু বাকি প্রথম 3জন ছিল না, 3জন কিন্তু অবতরণ করছে উত্তর গোলার্ধে, চাঁদের উত্তর মেরুতে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশকে? চাঁদে কিন্তু 4টা দেশ অবতরণ করছে, মানে 4টা না, 5টা দেশ অবতরণ করছে, 5 নাম্বারটায় পরে আসি। চতুর্থ দেশ হিসাবে এবং প্রথম যে কিনা দক্ষিণ মেরুতে অবতরণ করছে, সেই দেশটার নাম হচ্ছে ভারত। রাইট, সেই দেশের নাম হচ্ছে ভারত, চতুর্থ দেশ। কিন্তু প্রথম 3টা দেশ কিন্তু উত্তর মেরুতে গেছে, দক্ষিণ মেরুতে গেছে হচ্ছে ভারত। আর প্রথম কোন 3টা দেশ আপনি খুব ভালোই জানেন। প্রথম দেশ হচ্ছে ইউএসএ, দ্বিতীয় দেশ হচ্ছে রাশিয়া, আর তৃতীয় দেশ হচ্ছে চীন। আর 4 নাম্বার দেশ হিসাবে ভারত গেছে, কিন্তু এই 3জনই গেছে হচ্ছে উত্তর মেরু, এই 3জনই গেছে উত্তর মেরু, আর ভারত গেছে হচ্ছে দক্ষিণ মেরুতে। ভারতের চন্দ্রযান 3, এক্স্যাক্টলি, চমৎকার উত্তর দিয়েছেন। ভারতে যেই মহাশূন্য যানটা গেছে সেটা হচ্ছে চন্দ্রযান 3। চন্দ্রযান 2ও কিন্তু নাম ছিল, কিন্তু বেটা চাঁদে নেমে ব্লাস্ট হয়ে গেছে, এই জন্য চন্দ্রযান 2 আসলে সাকসেসফুল না। চন্দ্রযান 3-এর মাধ্যমে ভারত দক্ষিণ মেরুতে পদার্পণ করে, প্রথম দেশ, এক্স্যাক্টলি। আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, এবং এই ইসরো বানানো চন্দ্রযান 3 দিয়ে কিন্তু তারা নেমেছিল চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান 3কে নামিয়ে দিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো। আমেরিকার নাসা নিয়ে আগে প্রশ্ন আসতো, এখন কিন্তু ভারতের ইসরো নিয়ে আসবে। ভবিষ্যতে আমাদের স্পার্সও চলে আসতে পারে, আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক, আমাদের স্পার্সও পারবে। ওকে, 2024 সালে পঞ্চম দেশ হিসাবে চাঁদে চন্দ্রযান প্রেরণ করে কোন দেশ? ইসরো। শাহিনুর সঠিক উত্তর, আশারাজ সঠিক উত্তর, সুপ্তি দে সঠিক উত্তর, আয়েশা সঠিক উত্তর, চমৎকার সঠিক উত্তর দিচ্ছেন। পঞ্চম দেশ হিসাবে চাঁদে চন্দ্রযান প্রেরণ করে জাপান। পঞ্চম দেশ হিসাবে চাঁদে চন্দ্রযান প্রেরণ করে জাপান। রাইট, নাইমা সঠিক উত্তর দিয়েছেন, ইব্রাহিম সঠিক উত্তর দিয়েছেন, সুপ্তি সঠিক উত্তর দিয়েছেন, খাদিজা সঠিক উত্তর, সবুজের উত্তর সঠিক, আবু হুরায়রার উত্তর সঠিক, মিতার উত্তর সঠিক, তারপর হচ্ছে অমৃতা বাসু সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে সুরাইয়া আক্তার সঠিক উত্তর, আনারুল রুমি সঠিক উত্তর, রনি মজুমদার সঠিক উত্তর, আফরোজ মৌসুমী, জুবাইন আহমেদ জায়েদ উত্তর সঠিক। রাইট, জাপান হচ্ছে পঞ্চম দেশ হিসাবে চাঁদে তাদের চন্দ্রযান প্রেরণ করেন। তারপরের কোশ্চেনে যদি যাই, চ্যাট জিপিটি আমাদের শত শত প্রশ্নের উত্তর, শত শত পদ্ধতি আমাদের জানাই দিচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। ওপেন এআই নামের প্রতিষ্ঠান এই চ্যাট জিপিটি বানিয়েছে। এই ওপেন এআই এর প্রতিষ্ঠাতার নাম কি? আমাকে বলেন, চ্যাট জিপিটি যে বানাইছে ওপেন এআই নামের কোম্পানি, সেই ওপেন এআই নামের কোম্পানির প্রতিষ্ঠাতাটা কে? আর চ্যাট জিপিটির পূর্ণরূপ আমি আপনাকে লিখে দেই, এটাও কোশ্চেন করে ফেলতে পারে। চ্যাট জিপিটির পূর্ণরূপ কি? চ্যাটের মানে চ্যাটি, কোনো সমস্যা নাই, চ্যাট। আর জিপিটির পূর্ণরূপ হচ্ছে
জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফরমার। জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফরমার। মিলন এখনো নেটওয়ার্ক 32 তে আছে নাকি পরে আসতেছে? ওকে, সঠিক উত্তর আমরা পাচ্ছি। অনেকেই বানাইছে, কিন্তু আপনাদের আসলে কোয়েশ্চেনে অপশনে নরমালি ইলন মাস্কের ব্যাপারটাই থাকবে। ওপেন এআই তো আর একজন প্রতিষ্ঠা করে নাই, অনেকেই করছে, কিন্তু আপনি হয়তো বা অপশনে ইলন মাস্কের ব্যাপারটাই পাবেন। হ্যাঁ, জন ম্যাকার্থি, ওকে রাইট, কিন্তু জন ম্যাকার্থি বিখ্যাত না তো, এই জন্য আসলে আপনি অপশনে ওই ইলন মাস্কই আপনি আসলে নরমালি পাবেন। আপনারা যারা দিচ্ছেন জন ম্যাকার্থিও রাইট আনসার, থাকলে দিতে পারেন, কিন্তু ইলন মাস্ক আপনি আসলে পাবেন যদি অপশনে দেখেন ইলন মাস্ক আসলে থাকবে। এরপরের কোয়েশ্চেন, COP28 কোথায় অনুষ্ঠিত হয়? কপ থেকে অলওয়েজ কোয়েশ্চেন থাকে। 23 সালে COP28 অনুষ্ঠিত হয়েছে কোথায়, আর 24-এ COP29 কোথায় অনুষ্ঠিত হবে? সব সময়কার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। COP28 কোথায় অনুষ্ঠিত হয় আর COP29 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন তাসনিম, আপনাকে ধন্যবাদ। ওকে, তাহলে COP28 এটা অনুষ্ঠিত হয় দুবাই, ইউএই, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে COP28 অনুষ্ঠিত হয়। COP অলওয়েজ ইম্পর্টেন্ট, কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস এটা হচ্ছে COP28 দুবাই, রাইট। আর 29 যেটা এই বছর 24 সালে অনুষ্ঠিত হবে, সেটা হবে হচ্ছে বাকু, আজারবাইজান। আজারবাইজান আজারবাইজানের বাকুতে, রাইট। 29 হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। আর 28 হয়েছিল, যেটা গত বছর বা সর্বশেষ COP28 অনুষ্ঠিত হয়েছিল দুবাই, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। আর 29 এটা অনুষ্ঠিত হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। এক্স্যাক্টলি, সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। চলুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক কে? সেই সংবাদ উপস্থাপকের নাম কি? কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো সংবাদ উপস্থাপকের নাম কি? সে চ্যানেল 24 এর, চ্যানেল 24 এই ঘটনাটা ঘটিয়েছে। সংবাদ উপস্থাপক হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করেছে চ্যানেল 24। তার নামটা কি? তার নামটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার নাম আপনারা অনেকেই লিখছেন। আবু হুরাইরা লিখেছেন, শরীফুল লিখেছেন, আয়শা লিখেছেন, ফ্রিল্যান্সার লিখেছেন, নাইমা লিখেছেন, জুয়েল লিখেছেন, তারপরে হচ্ছে রনি মজুমদার লিখেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তার নাম হচ্ছে অপরাজিতা। তার নাম হচ্ছে অপরাজিতা। তো এই 30টা কোশ্চেন পর্যন্ত আমরা থাকি, কারণ 9টায় কিন্তু আমরা আইসিটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আইসিটি কোশ্চেন নিয়ে আপনাদের সাথে দেখা হবে রাত 9টায়। তাহলে আমরা এই ক্লাসটা এই পর্যন্তই হোল্ড রাখি। তো আপনাদের ক্লাস কেমন লাগছে একটু জানাবেন, ক্লাস কেমন লাগে সেটা একটু জানাবেন, এবং এই ধরনের আরো ক্লাস আপনাদের প্রয়োজন কিনা সেটা একটু বলবেন, এবং ক্লাস কেমন লেগেছে সেটা একটু বলবেন।
কারণ আমি তো সাধারণত সাধারণ জ্ঞান বা এই বিষয়গুলো পড়াই না। তো আপনাদের ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানাবেন। আর ভাইবার অন্যান্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। অন্যান্য টপিকটাকে আমরা এখন নিয়ে নাই, কেন নিয়ে নাই তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আপনার প্রিলি পরীক্ষা খুব নিকটে, তাই প্রিলির সাথেও ম্যাচ করে, আবার ভাইবাটাও কভার হয়। এই দুইটা ব্যাপারকে একসাথে করার জন্য মূলত এই টপিকটা চুজ করেছি। তো প্রিলিটা শেষ হয়ে গেলে এরপরে আমরা শুধু ভাইবার জন্য কাজে লাগবে সেই টপিকগুলো ধরবো। আর আপনাদের ক্লাস কেমন লাগছে এটা আমাদের একটু জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবকিছু আমাদের অ্যানালাইসিস করতে হবে। আপনাদের যদি ভালো লাগে সেটা আমাদের আরো বেশি উৎসাহ দেয়। এই জন্য আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ক্লাসের একটু রিভিউটা আমাকে জানাবেন, কারণ আমি তো সাধারণত জিকে ক্লাস নিই না। তো আপনাদের যদি ভালো লাগে ভবিষ্যতে জিকে ক্লাসে আপনাদের সাথে দেখা হতে পারে। তো এই জন্য একটু জানাবেন ক্লাসের রিভিউটা। আপনাদের এই লেখা দেখে আমরা অনুপ্রাণিত হই। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকি। আমরা আবার ঠিক 20 মিনিট পরে রাত 9টায় আমি এবং মামুনুল স্যার একসাথে আসবো আইসিটির ব্যাখ্যা নিয়ে। আমরা হয়তোবা 25-30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, কিন্তু 25-30টা কোশ্চেন যাতে আপনাকে 250 কোশ্চেন পারার মতো সক্ষমতা দেয়। 25টা কোশ্চেন সলভ করার মাধ্যমে আপনি 250টা কোশ্চেনের আনসার দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠেন, সেই চেষ্টাটা করব। ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। সবার জন্য শুভকামনা এবং দেখা হচ্ছে 20 মিনিট পর। সবাইকে অনেক ধন্যবাদ। শেষ প্লিজ কথা বলবেন।